প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে নতুন ব্যাচের দ্বিতীয় ক্লাস। আমরা তামাদি আইন পড়ছি। তামাদি আইনের আজকে আমরা টপিক 4 থেকে শুরু করছি। টপিক 4-এ আছে ইফেক্ট অফ ফ্রড অ্যান্ড আদার ইফেক্টস। তঞ্চকতা বা প্রতারণার ফলাফল কি হবে? কেউ যদি কারোর সাথে প্রতারণা করে এবং সেইটা যদি ফৌজদারি অপরাধ হয়, তাহলে তো পেনাল কোডে সেটার একটা প্রতিকার আছেই। কিন্তু যদি দেওয়ানি অপরাধ হয়, সেক্ষেত্রে দেওয়ানিতেও লিমিটেশন অ্যাক্ট অনুসারে আমরা কিছু সুযোগ সুবিধা পাবো মামলা করার তামাদির মেয়াদের ক্ষেত্রে। অর্থাৎ আমি জানতেই পারলাম না প্রতারণা করে একজন আমার বিরুদ্ধে একটা দলিল তৈরি করে রেখেছে, সেটা সম্পর্কে যদি আমি পরে জানতে চাই, আর এইটা দলিল তৈরি হয়েছে 20 বছর আগে, তাহলে আমি যেদিন জানতে পারবো সেদিন থেকেই তো আমাকে মামলা করার সুযোগ দেওয়া উচিত। দেখা যাচ্ছে যে কেউ গোপনে দলিল তৈরি করে রেখে দিল দীর্ঘদিন যাবত এবং বের করলো না, যখন তামাদির মেয়াদ শেষ হয়ে গেল তারপরে বের করলো। এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে আদালত এই তামাদি আইনের 18 ধারা অনুসারে বাদীকে কি দিবে? সুযোগ সুবিধা দিবে। কেননা এখানে বিবাদী বাদীর বিরুদ্ধে একটা দলিল তৈরি করে রেখেছে বা একটা কোনো কিছু করে রেখেছে যেটা তার বিরুদ্ধে যাচ্ছে, এবং যা তামাদিতে আসলে বারিত হয়ে গেছে। তো 18 ধারা এসে তখন একটা সুবিধা দিবে কাকে? যিনি জানেননি। যেমন আমরা 6, 7, 8, 9, 10, এই যে লিগেলি ডিজেবল পার্সন যারা, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। 6 ধারায় বলছে তামাদির মেয়াদ শুরুই হবে না। 8 ধারা বলছে যে শুরু না হলেও সর্বোচ্চ বাকি সময় বেশি থাকলে থাকলো, 3 বছরের বেশি থাকলে সেটাই হবে, যদি 3 বছরের কম হয় তাহলে সর্বোচ্চ 3 বছর সময় দেওয়া যাবে। 8 বছরের 8 ধারা বক্তব্য। এখন 18 ধারায় ঠিক এমন ধরনেরই কিছু সুযোগ সুবিধা দিচ্ছে যে ভিকটিম বা যার বিরুদ্ধে প্রতারণা হয়েছে তাকে। তো এইটা আমরা প্রশ্ন এখানে প্রবলেমেটিক প্রশ্ন এখানে আসতে পারে, যেটা আমি ফাইনাল টাচ নোটে রেখেছি। এখান থেকে বেশ কিছু প্রবলেমেটিক প্রশ্ন আমি তৈরি করেছি। তো এখানে আমরা জাস্ট একটা ব্রড কোশ্চেন পড়বো বা বর্ণনামূলক প্রশ্ন পড়বো। তঞ্চকতা বা প্রতারণা কি? তো তঞ্চকতা বা প্রতারণা কি, এটা এই আইনে নাই, আমরা পেনাল কোড থেকে এটা ধার করে নিব সংজ্ঞাটা। বাদী যদি তঞ্চকতার অভিযোগে মামলা দায়ের করে, তাহলে তামাদির মেয়াদ কোন তারিখ হতে গণনা করা হবে? অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, কোন মোকদ্দমায় তামাদির সময় গণনায় প্রতারণার ফলাফল কি? মানে গণনার ক্ষেত্রে প্রতারণার ফলাফল প্লাস মাইনাস কোনো কিছু হবে কিনা, কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে কিনা, আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন। এই হচ্ছে প্রশ্ন। তো অলরেডি যেটা আমি বলছিলাম যে তামাদিতে যদি বাড়িতে হয়েও যায়, তবু প্রতারণার যদি বিষয় থাকে তাহলে এক্সট্রা সুবিধা দেওয়া হবে। এটা হচ্ছে এই ধারার বক্তব্য। আরো দু একজন প্রবেশ করছেন। প্রবেশ করার পরে আমি শুরু করি। একটু সময় দিই, কয়েক সেকেন্ড। এই মুহূর্তে এক ভাই ভর্তি হলেন, ওনাকেও ক্লাসে অ্যাড করার চেষ্টা করছি। হ্যাঁ, উনি ক্লাসে অ্যাড হয়ে যাচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আবার 4 নং প্রশ্নের উত্তর। যদি প্রশ্ন 4 নং এ আসছে, তেমন 4 নং প্রশ্নের উত্তর এভাবে লিখবেন। লিখে আপনাদের কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। তঞ্চকতা বা প্রতারণা। দ্য লিমিটেশন অ্যাক্ট 1998 এর 18 ধারায় প্রতারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, 18 ধারায় তো প্রতারণার ফলাফল বলা হয়েছে, কিন্তু অত্র ধারায় প্রতারণা বা তঞ্চকতার সংজ্ঞা দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন যদি আসে কাকে বলে, আসতেই পারে। সেক্ষেত্রে আমরা প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে দা পেনাল কোড 18 and 60 এর 415 ধারায়। 415 ধারা থেকে আমরা সংজ্ঞাটা ধার করে নিব। তাহলে 415 ধারা মতে যদি কোনো ব্যক্তি অসাধুভাবে অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করে বা করার চেষ্টা করে,
তাহলে করেছে মর্মে পরিগণিত হবে। এই যে অসাধুভাবে শব্দটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে যেন এটা বলতে না পারে যে আমি সরল বিশ্বাসে করেছি, যেন বলতে না পারে সরল বিশ্বাসে করেছি, তাই অসাধুভাবে ডিসঅনেস্টলি শব্দটা সবসময় থাকবে। অপরাধের ক্ষেত্রে যেমন ইন্টেনশনটা যদি, ইন্টেনশন শব্দের অর্থ কিন্তু মনের ইচ্ছা। ইন্টেনশন সেটা ভালো ইন্টেনশন হতে পারে, খারাপ ইন্টেনশন হতে পারে। আপনারা খারাপ ইন্টেনশন বা ব্যাড ইন্টেনশনের আরেকটা নাম হচ্ছে ম্যালিস। ব্যাড ইন্টেনশন এর আরেকটা নাম হচ্ছে ম্যালিস। এই শব্দটা আপনারা লিখে নিতে পারেন, MALICE, ম্যালিস। ম্যালিস হচ্ছে ম্যাল ইন্টেনশন বা ব্যাড ইন্টেনশন। তো এখানে যার ব্যাড ইন্টেনশন আছে সেই ডিসঅনেস্টলি কাজ করবে, অসাধুভাবে কাজ করবে, তাহলে সেটা প্রতারণা হবে। সরল বিশ্বাস এ করেছি, এ ধরনের সুযোগ নেওয়ার কোনো বিধান সেখানে থাকবে না, বা সুযোগ নেওয়ার কোনো ফ্যাক্ট এখানে তৈরি হবে না। অত্র ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যে অসাধুভাবে তথ্য গোপন করণও অত্র ধারার তাৎপর্যাধীনে প্রতারণা মর্মে পরিগণিত হবে। তাহলে আমরা পেনাল কোডের 415 ধারা থেকে সংজ্ঞা ধার নিয়ে নিলাম। এরপরে চলে যাব আমরা তামাদি আইনের 18 ধারায়। কোনো মোকদ্দমায় তামাদির সময় বা মেয়াদ গণনায় প্রতারণার ফলাফল কি? শামসুজ্জামান ভাই হাত উত্তোলন করেছেন, লাইনে আসেন, দ্রুত আসতে হবে। আসসালামু স্যার। স্যার আমি ওয়ালাইকুম যদি আসসালাম। কন্ট্যাক্ট, আমি যদি স্যার কন্ট্যাক্ট ম্যারেজ থেকে স্যার 17 ধারাতে বলতে পারি। আপনার ধার কথা করার বুঝিনি ব্যাপারটা আমি। স্যার, ধার করার যে ব্যাপারটা বলছেন স্যার, দণ্ডবিধি থেকে, ওইটা যদি কন্ট্যাক্ট ম্যারেজ থেকে নিই। এটা যেহেতু আপনার পেনাল কোডের 415 ধারাটা আপনার পড়া, এটা বোঝাতে জি। হচ্ছে না। আর আমি যদি আরো স্যার আইন আছে, আমি আরো আইন আমি থেকে যদি বলেন। আমি বলতে চাচ্ছি স্যার, যদি কন্ট্যাক্ট অ্যাক্ট থেকে নিই, আমি 17 ধারায় বলা আছে, তাহলে কি হবে না? আপনি নিতে পারেন, হবে, অবশ্যই হবে, কিন্তু আমি কেন নিইনি, আমি জানার পরেও নিইনি, কারণ সেটা আমাদের সিলেবাসভুক্ত আইন না। নিলে সমস্যা নাই, কিন্তু অনেকেই সেটা বলবে নতুন জিনিস, বুঝতে পারবে না। ও, আমি বোঝাতে আচ্ছা, পারলাম? ঠিক আছে, ধন্যবাদ স্যার। আপনি স্মার্ট মানুষ, আপনি সেটা জানেন, অনেকের সেটা নাও জানতে পারে। ঠিক আছে হ্যাঁ না স্যার, কথা? আমি বয়স্ক আপনি মানুষ আমি। না, 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 আপনি বয়স্ক মানুষ হলে অনেক মানে স্মার্ট মানুষ আপনি। আপনি ভয় পাচ্ছিলেন, কিন্তু আপনার খুব সুন্দর ভালো নম্বর পেয়ে আপনি পাশ করেছেন। জি, আচ্ছা, এখানে জি, ইনশাল্লাহ আপনার রিটার্নেও পাশ করে যাবেন, দোয়া আছে আমার। এবং আপনি ইনশাল্লাহ পাস। কষ্ট হলেও 2 দিন যে মডেল টেস্টে অংশগ্রহণ করেছেন, সেই কারণে আমি খুবই খুশি হয়েছি। টিচার খুশি আমি হলে 21 অনেক কিছু হয়, তাই না? আমি আমি 21 তারিখে ঢাকায় গেছিলাম স্যার, 22 তারিখে সমাজ। তো ঠিক আছে, ঠিক আছে, আবারও ইনশাল্লাহ সরাসরি মডেল টেস্ট ঢাকায় নেওয়ার চেষ্টা করব ঠিক আছে, ধন্যবাদ রিটার্নের স্যার। সময়। তো আপনি, আমি যদি এটা পরীক্ষায় দিই, আপনি আগামী শুক্রবার পরীক্ষায় আপনি লিখবেন সেটা, ঠিক আছে? জি স্যার, সমস্যা নাই, জি আপনার স্যার, মুখস্থ থাকলে লিখবেন, লিখা যাবে, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করবেন। আমি নম্বর কম ঠিক দিচ্ছে না বেশি দেখি সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, ভুল হবে আমার পরীক্ষায়, সে ভুল থেকে তো শেখা যাবে, তাই না? ঠিক আছে, দ্য ধন্যবাদ লিমিটেশন স্যার। অ্যাক্ট 1908 এর 18 ধারার উদ্দেশ্যে প্রতারণা বলতে বোঝায়, কারণ 18 ধারায় কি বলা আছে প্রতারণার? কোন ব্যক্তির এমন কাজ বা ব্যবহার বা আচরণ যা কোনো ব্যক্তির বৈধ অধিকার অর্জন বা প্রয়োগ সংক্রান্ত বিষয়ে তা ছলনাপূর্বক অথবা অন্য কোনোভাবে অবহিত করা কোনো ব্যক্তি যখন প্রতারণার আশ্রয় নেয়, তখন বৈধ অধিকারের অধিকারী ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা পিছিয়ে যায়। এই যে 18 ধারায় যতটুকু বলা আছে সেটাই সহজ ভাষায় বলার চেষ্টা করলাম। এটা হচ্ছে 18 ধারার মূল বক্তব্য। অর্থাৎ ওই ব্যক্তির কোনো অধিকার জন্মানোর সময় থেকে নয়, বরং ওই প্রতারণা সম্পর্কে যখন উক্ত ব্যক্তি অবহিত হন তখন থেকে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হয়। যেমন আমরা গত ক্লাসে দেখলাম যে নৌকার ভাড়া আদায়ের তামাদির মেয়াদ সেইটা 3 বছর। এখন কেউ এই ধরনের একটা জিনিস যে তামাদির মেয়াদ তাহলে গণনা শুরু কখন হবে? যখন নৌকার ভাড়াটা দিচ্ছে না, যেদিন নৌকার ভাড়াটা পাবে, দেনাটা শুরু হবে সেদিন থেকে। আবার এই ধরনের অনেক কিছু আছে, যেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে, আমরা কিন্তু যে 183টা
অনুচ্ছেদ পড়েছি, সেখানে মেয়াদ উল্লেখ করা আছে এবং মেয়াদের সাথে কিন্তু উল্লেখ করা আছে যে কবে থেকে তামাদের মেয়াদ শুরু হবে, যেটা আমরা খুব একটা এমসিকিউ বা এমসিকিউ পড়িনি যে তামাদের মেয়াদ কখন থেকে শুরু হবে। তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যেদিন কজ অফ অ্যাকশন শুরু হবে। যে কোনো মামলার তামাদের মেয়াদ শুরু হয় কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশন মানে মামলা করার কারণ যখন উদ্ভব হয় সেদিন থেকেই তামাদির মেয়াদ গণনা শুরু হয়। তো আপনি বুঝতে পারবেন কখন থেকেই মামলা করার কারণ উদ্ভব হয়। ক্রিমিনাল মামলায় অধিকাংশ ক্ষেত্রে যেদিন ঘটনা ঘটলো সেদিন, অথবা লেনদেনের যদি বিষয় থাকে, তাহলে আমি টাকা চাইলাম, যেদিন টাকা দিতে অস্বীকার করলো যে টাকা দিব না, যা পারো তা করে নাও, অস্বীকার করার দিন থেকে মামলা করার কারণ উদ্ভব হয়। তো যেদিন থেকে মামলা করার কারণ উদ্ভব হলো বা অধিকার জন্মালো, সিভিলের ক্ষেত্রে অধিকার যেদিন জন্মায় সেদিন থেকেই তামাদির ঘড়ি চলতে শুরু করে। তো এখানে 20 বছর আগে একজন প্রতারণামূলক ভাবে একটা কিছু করে রাখছে, তো যেদিন অধিকার জন্মালো সেই 20 বছর আগে তো অধিকার জন্মেছে। কেউ যদি প্রতারণামূলক ভাবে একটা জাল বা আহ, ভুয়া একটা ফেব্রিকেটেড ডকুমেন্ট তৈরি করে রাখে ফর্জারির মাধ্যমে, তাহলে সেটার বিরুদ্ধে তো ক্রিমিনাল কোর্টে যাওয়া যাবেই, সিভিল কোর্টেও কিন্তু যাওয়া যাবে সেটা বাতিলের জন্য বা অন্যান্য যে রেমেডি আছে সেগুলো নেওয়ার জন্য। তাহলে এখানে 18 ধারা বলছে যেদিন জানতে পারবে সেদিন থেকেই তামাদির মেয়াদ আরম্ভ হবে। এটি 18 ধারার মূল কথা। 18 ধারায় তামাদির মেয়াদ গণনার সময় নিচে লিখিত বিষয়গুলো প্রযোজ্য হবে। তাহলে ওপরে একটু সূচনামূলক ভাবে উপস্থাপন করলাম, এবার টু দা পয়েন্ট আইনে যেটা আছে সেটা দুইটা পয়েন্টে তুলে ধরবো। যখন কোনো ব্যক্তিকে তার মোকদ্দমা বা আবেদন দায়ের সম্পর্কিত অধিকার বা সত্ত্বের অধিকার সম্পর্কে প্রতারণা করে অবহিত করা হয় না, মানে প্রতারণা করেছে বলে জানতে পারলো না, তখন তামাদের মেয়াদ আরম্ভ হবে ওই সময় থেকে যে সময় থেকে ওই ব্যক্তি তার এরূপ অধিকার সম্পর্কে অবগত হবে। এই ভাষাটা যদি আপনার কাছে জটিল মনে হয় আপনি নিজের ভাষায় লিখেন। যে কোনো ব্যক্তির অধিকার সম্পর্কে যদি প্রতারণা করে থাকে অপর কোনো ব্যক্তি, তাহলে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো সেই ব্যক্তি যেদিন প্রতারণা সম্পর্কে জানতে পারবেন সেদিন থেকেই তার তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। এটা হচ্ছে মূল বক্তব্য। স্ক্রিনে আঁকানো থেকে দয়া করে বিরত থাকবেন। এরপর 2 নম্বর পয়েন্ট, কোনো ব্যক্তির কোনো সত্ত্ব বা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যখন কোনো দলিলের প্রয়োজন হয়, তখন কোনো ব্যক্তি যদি প্রতারণামূলক ওই দলিল তার কাছ থেকে গোপন রাখে, তাহলে এর আগে জাস্ট প্রতারণা আছে, আর এবার প্রতারণার সাথে দলিল অ্যাড হলো, তার মানে দুইটা বিষয়, একটা দলিল ছাড়া প্রতারণা, এবার হচ্ছে দলিল সহ প্রতারণা। দলিল ছাড়া প্রতারণা হলে ওপরের পয়েন্ট, আর দলিল ব্যতীত প্রতারণা হলে নিচে, সরি, দলিল ব্যতীত বা দলিল ছাড়া প্রতারণা হলে 1 নম্বর পয়েন্ট, আর দলিল থাকে যদি প্রতারণার মধ্যে তাহলে 2 নম্বর পয়েন্ট। তখন তামাদি আরম্ভ হবে সে সময় থেকে যে সময় থেকে এরূপ দলিল ওই ব্যক্তি উপস্থাপন করতে সমর্থ হবে, অর্থাৎ দলিলটা হাতে পাবে এবং আদালতে সাবমিট করার জন্য সে পাবে বা সমর্থ হবে। তো এটাই হচ্ছে 18 ধারার মূল বক্তব্য। এরপরে এই প্রশ্নটা যদি একটু বেশি নম্বরের জন্য আসে, মনে করেন এই প্রশ্নটা যদি 5 নম্বরের জন্য আসে এতটুকু এনাফ, 6 নম্বরের জন্য আসলে এনাফ, এই প্রশ্নটা যদি 10 নম্বরের জন্য চলে আসে তাহলে কি করব? তাহলে এতটুকু তো এনাফ না 10 নম্বরের জন্য, তখন আপনাকে অবশ্যই সহযোগিতা নিতে হবে কেস লয়ের। যখন আপনি আইনের মধ্যে যথেষ্ট তথ্য পাচ্ছেন তখন আর কেস লয়ে যাওয়ার দরকার নাই। 5 7 নম্বরের মানে 5 নম্বর 6 নম্বরের জন্য আসলে উপরেরটুকু এনাফ। কিন্তু যদি 10 নম্বরের জন্য আসে, 8 নম্বরের জন্য আসে, 9 নম্বরের জন্য আসে, তাহলে ডেফিনেটলি আপনাকে কেস ল দিতে হবে, নাহলে নম্বর কম পাবেন। কেস ল আবুল খায়ের মিয়া ভার্সেস আব্দুল লতিফ সরকার। কেস ল আপনি শুধুমাত্র এই অংশটুকু লিখতে পারেন, অর্থাৎ বাদী বিবাদীর নাম, অথবা আপনি 32 DLR এডি মানে অ্যাপিলেট ডিভিশন 167, 167 পেজ, হয় আপনি হলুদ অংশ লিখবেন অথবা সবুজ অংশ লিখবেন। কেস ল লেখার 3টা নিয়ম আছে। হলুদ অংশ লিখলেও কেস ল লেখা হয়ে যাবে, আর এই মুহূর্তে আমি যেটা সবুজ অংশ হাইলাইট করলাম, অর্থাৎ কত নম্বর রেকর্ডস বা ডিএলআর এ আছে, হলুদ অংশ লিখলেও হবে সবুজ অংশ লিখলেও হবে, অথবা দুইটাও আপনি লিখতে পারেন, হলুদ সবুজ দুইটাও যদি লিখেন যেভাবে আছে নোটে তাহলে সবচেয়ে বেস্ট হয়।
কিন্তু শুধু হলুদ অংশ যদি পার্টিদের নাম মনে রাখতে পারেন, দ্যাটস অল। আবার কত ডিএলআর এ আছে বা কোথায় আছে সেটা উল্লেখ করতে পারলেও হবে। কেস রেফারেন্স দুই ভাবে লেখা যায়, অথবা দুইটার কম্বিনেশনও লেখা যায়, তিন ভাবে। এই মামলার সিদ্ধান্ত মতে, অর্থাৎ রায়ে যেটা আসছে, প্রতারণার অজুহাত যথেষ্ট বলে প্রমাণিত হবে না। তাকে প্রমাণ করতে হবে যে সমস্ত রকমের প্রচেষ্টা সে গ্রহণ করেছে, কিন্তু বিরুদ্ধ পক্ষ বা এরূপ মামলার স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের প্রতারণামূলক কাজ বা ব্যবহারের ফলে সে তার সত্য বা অধিকার সম্পর্কে জানতে পারেনি। অর্থাৎ আমি জানতে পেরেছি অল্প অল্প, কিন্তু আমি ভালোভাবে জানার চেষ্টা করিনি, তাহলে কিন্তু 18 ধারায় সুযোগ নিতে পারবো না। আমি জানার চেষ্টা করা সত্ত্বেও আমি জানতে পারিনি, মানে আমি সচেতন ব্যক্তি, সেক্ষেত্রে 18 ধারার সুযোগ পাওয়া যাবে। অথবা এইভাবে বলা যায় যে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে তামাদির কোনো প্রশ্ন আসে না, এবং যে সময় প্রতারণার উদ্ভব হয় তখন থেকে তামাদির মেয়াদকাল আরম্ভ হয়। এটা 18 ধারার সাথে ম্যাচ করে আসছে। এখানে আরো কিছু কেসল দেওয়া আছে। আপনারা এই কেসলাগুলোর থেকে যেগুলো আপনার কাছে মনে থাকবে সহজ, তিনটাই পড়বেন, পরীক্ষার খাতায় দুইটা লেখার চেষ্টা করবেন। তিনটা যদি লিখতে পারেন ভালো, অন্তত দুইটা লিখবেন যেটা আপনার ভালো মনে হয়। একই বক্তব্য। যেমন এটাতে বলছে, মামলায় মহামান্য আপিল বিভাগের রায় হলো, প্রতারণামূলকভাবে যদি দলিল সম্পাদিত হয় তাহলে প্রতারণা সম্পর্কে জ্ঞাত হবার তারিখ থেকে আমাদি গণনা করতে হবে। জ্ঞাত হওয়া মানে জানতে পারা, দলিল সম্পাদনের তারিখ থেকে নয়। 18 ধারাতে তো একই বক্তব্য আছে, এটা জাস্ট একটু কি হলো, রিপিট হলো। তো আপনারা, আরেকটা কেস ল আছে যেটা মাঝখানে, সেটা আমি পড়ে দিলাম না, আপনারা পড়ে নেবেন। কোনো সমস্যা হলে আমি বুঝিয়ে দেব, মেসেজ করবেন। এরপরে আমরা উপসংহার। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর মূল কথা হলো, কোনো সত্ত্বের বা এখানে অধিকারের ব্যক্তির প্রতি যখন ওই সত্ত্ব বা অধিকার সম্পর্কে কোনো প্রতারণা করা হয়, সে তারিখ থেকে উক্ত ব্যক্তি এরূপ প্রতারণা সম্পর্কে অবহিত হয়, সে তারিখ থেকে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হয়। এখানে দয়া করে এই 1908, 1908 এর এই জায়গায় আপনারা ধারা 18 কথাটা উল্লেখ করে নেবেন। ধারা 18টা এখানে হয়তোবা টাইপে মিস্টেক হয়ে গেছে আমার, এটা নতুন প্রশ্ন, 23 সালে নোটে ছিল না। হ্যাঁ, আতাউর ভাই। আতাউর ভাই, তাড়াতাড়ি লাইনে আসতে হবে। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর পরে আপনার 18 ধারা এর মূল কথা। 18 ধারা কথাটা এখানে মিস হয়ে গেছে, এটা ঠিক করে নেবেন। আতাউর ভাইকে বারবার লাইনে আসার সুযোগ দেওয়া সত্ত্বেও আপনি আসতে পারছেন না। ক্লাসটা এগিয়ে নিলাম। এরপরে টপিক 5, অ্যাডভার্স পজেশন অ্যান্ড অ্যাকুইজিশন অফ প্রেস রাইট অফ ইজমেন্ট। এই যে দুইটা বিষয়, অ্যাডভার্স পজেশন বা বিরুদ্ধ দখল এবং সুখাধিকার অর্জন, এই দুইটাই কিন্তু দখল বলে কোনো সম্পত্তি অর্জন। কেউ যদি কারো সম্পত্তি 12 বছর ধরে জোর করে ভোগ দখল করে, তাহলে 28 ধারা বলছে সেই সম্পত্তির মালিক হয়ে যাবে। মিরাজুল ভাই বলতে চান, মিরাজুল ভাইকে আমি লাইনে আসার সুযোগ করে দিই। যারা মানে ক্লাসের মধ্যে কথা বলতে চাচ্ছেন তারা দেখবেন নিচে রিয়াকশন বাটন আছে, রিয়াকশন বাটনে টাচ করে রেজ হ্যান্ড অপশনে যাবেন, তাহলে দ্রুত আপনাকে খুঁজে পেতে আমার সুবিধা হবে। মিরাজুল ভাই, মাইকটা অন করেন, বাম দিকে মাইক আছে, অন করে কথা বলেন। মিরাজুল ভাই, মাইক অন করার সুযোগ দিয়েছি। সালাম আলাইকুম স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন ভাই। স্যার, আমি প্রতারণার বিষয়ে, মানে আমি এভাবে আমার আমার যেটা কনসেপ্টটা আছে বা আমার যেটা আমার মতো করে আছে সেটা স্যার এভাবে বলতে চাই যে বলেন। 1908 সালের তামাদি আইনের 18 ধারা বিধান অনুসারে হচ্ছে যে
যে ক্ষেত্রে বাদীকে কোনো, যে ক্ষেত্রে প্রবঞ্চনামূলক কাজের দ্বারা বাদীকে তার অধিকার সম্পর্কে অজ্ঞতায় রাখা হয়, সেক্ষেত্রে প্রতারণার বিষয়ে বাদী যেদিন প্রথম জানতে পারবে, যেদিন জানতে পারবে, সেদিন থেকে তার তামাদি মামলা দায়ের করা তামাদির মেয়াদ শুরু হবে। আমি কি এভাবে লিখতে পারি কথাটা? অবশ্যই ফাইন, আরো সুন্দর হয়েছে, আমার থেকে ভালো হয়েছে। না 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 স্যার, আমার স্যার আমি তো স্যার না না, আমি ডেফিনেটলি না। সবার উদ্দেশ্যে এখানে আমরা। আমি আমি এটা এই কারণে বলছি, কারণ আমি যে নোটটা দিয়েছি এটা ভিডিও আকারে আসছে। এই ভিডিও দেখবে 2000 জন, আর তারপর নোট নিবে আরো 500 জন। কিন্তু আপনি যেটা বললেন সেটা আপনার নিজের, তাহলে নিজের সৃজনশীল যেটা লিখবেন সেটা ডেফিনেটলি ভালো, সেখানে নম্বর বেশি আসবে। মানে নিজের ভাষা প্রয়োগ করলে নম্বর বেশি আসবে। তো এটা না ঠিক না স্যার, আছে। আপনি সেক্ষেত্রে স্যার আমি হলো আপনি সেক্ষেত্রে এখানে আপনারা ট্রাই করবেন আমি যে জি স্যার। ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্টে নিজের আর স্যার আপনার সৃজনশীলতাকে মাধ্যমে প্রকাশ আমরা করার যারা খাতায়। জি বলেন। বলছি যে ক্লাস টেস্টে যে পরীক্ষা নেব, পরীক্ষার খাতায় সৃজনশীলতা দেখাবেন। আমার ভালো লাগলে নম্বর বাড়িয়ে দিব, আমার ভালো না লাগলে নম্বর কমিয়ে দিব, তখন বুঝতে পারলেন যে না সৃজনশীলতা স্যার, এখানে আমার কাজে লাগছে কিনা। ঠিক আছে না? স্যার আর আপনার কাছে হলো জি স্যার, আর হলো আপনার কাছে যে মানে আপনার কাছে অ্যাডভাইসটা চাচ্ছি, আর আপনার মাধ্যমে আমরা এই গ্রুপে যারা যোগ আছি একসাথে, যারা আমরা কোচিং এ আপনার আপনার অ্যাডভাইসের জন্য, আপনার দিক নির্দেশনার জন্য যারা যাদের সাথে যোগ হয়েছি, হ্যাঁ, তাদের সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সবার জন্য শুভকামনা। ঠিক আছে স্যার। হ্যাঁ। আচ্ছা, মিরাজুল ভাই উনি আজকে প্রথম ক্লাস করছেন। আর আর জি স্যার, শুরু সবাই, করেন, আমি শেষ। আচ্ছা ঠিক আছে, আপনার প্রবলেম হলে, আপনার আমার যেহেতু নয়েজ হচ্ছে না, নেটওয়ার্ক আপনার একটু ডিস্টার্ব হচ্ছে আমার। হ্যাঁ, সামান্য হচ্ছে, যেহেতু আপনার নয়েজ হচ্ছে না, একটু মাইকটা দূরে রেখে সামান্য আপনি মাইকটা অন রাখতে পারেন। সমস্যা নেই, আপনি লাইনে থাকেন, প্রবলেম হলে কথা বলবেন। জি স্যার, আমার নেটওয়ার্ক। এই সামান্য আপনার নেট স্লো জি যাচ্ছে, আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, এরপরে টপিক 5, আমি যেটা বলছিলাম, জি অ্যাডভার্স স্যার। পজিশন 28 ধারায় আছে। বলা হচ্ছে যে কেউ যদি জোর করে 12 বছর অন্যের সম্পত্তি দখল করে, যে দখল করবে সেই সম্পত্তির মালিক হয়ে যাবে, যেটাকে দখল বলে, মালিকানা, সত্ত্ব অর্জন বলা হয়। এটা একটা। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে সুখাধিকার বা ইজমেন্ট রাইট। এটাও কেউ যদি 20 বছর কারো সম্পত্তি ভোগ দখল করে, তাহলে ওই সম্পত্তিটার চলার অধিকার, পথের অধিকার, পানির জলের বিভিন্ন অধিকার তৈরি হয়। আপনারা এমসিকিউ এ সেটা ভালোভাবে জানেন। তো এইটা রিটেন ফরম্যাটে কিভাবে আসলে কি করবেন এক। আর এই দুইটাকে একসঙ্গে, যেহেতু দখল বলে সম্পত্তি অর্জন, আপনারা এখানে ফাঁকা জায়গায় কোথাও নোট নেবেন যে এই দুইটাকে একসঙ্গে আবার বলা হয় প্রেসক্রিপশন। যেমন সুখাধিকার অর্জনের পাশে ফাঁকা জায়গা আছে, আপনারা লিখলেন প্রেসক্রিপশন। যেমন ডাক্তারের প্রেসক্রিপশন থাকে, তেমনি এই দুইটাকে একসঙ্গে বলে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন শব্দের অর্থ হচ্ছে দখল বলে সম্পত্তি অর্জন। তো তামাদি আইনে দুইভাবে প্রেসক্রিপশন আছে, এই অ্যাডভার্স পজিশন এবং একুইজিশন। যদি প্রশ্ন আসে প্রেসক্রিপশন কাকে বলে, তামাদি আইন অনুসারে প্রেসক্রিপশন অর্জনের ওয়েগুলো বা পদ্ধতিগুলো আলোচনা করুন, তাহলে আপনাকে দুইটা আলোচনা করতে হবে। তাই এই দুইটাকে কম্বাইন অবস্থায় প্রেসক্রিপশন বলা হয়। এটা আমার ফাইনাল টাস্ক নোটে থাকবে। মেবি এমসিকিউ ফাইনাল টাস্ক নোটে প্রেসক্রিপশন শব্দটা ছিল। এবার আমরা ইজমেন্ট রাইটকে বর্ত সত্ত্ব বা ইজমেন্ট বলে, বর্ত সত্ত্ব এটাও আরেকটা নাম। তো বর্ত সত্ত্ব বা ব্যবহার সত্ত্ব বা সুখাধিকার অনেকগুলো নাম আছে, জলাধিকার, পদাধিকার, ইংরেজি একটাই, ইজমেন্ট রাইট। তা লিমিটেশন অ্যাক্ট এর 2-5 উপধারা 5-এ এই ধারার বিধান মতে ব্যবহার সত্ত্ব, বর্ত সত্ত্ব, সুখাধিকার বলতে বোঝায়, এখানে কিন্তু সংজ্ঞা দেওয়া আছে 2-5-এ, কোনো চুক্তিকে বোঝায় না। এখানে জাস্ট বলা আছে যে কোনো চুক্তিকে বোঝায় না, এতটুকুই দেওয়া আছে। তাহলে আমরা কোথায় পাবো? আবার অত্র আইনের 26 ধারার বিধান মতে, 26 ধারায় কি আছে আমরা সেটা দেখে নিই। কোনো দালানে আলো বা বাতাস প্রবেশ এবং পথ, জলস্রোত বা পানির ব্যবহার বা যে কোনো সুবিধা যা ইতিবাচক বা নেতিবাচক উভয় প্রকার হতে পারে। ইতিবাচক বলতে যেটা আপনার দরকার, আপনার বাড়ির পাশে একজন বহুতল ভবন নির্মাণ করছে খুব কাছাকাছি, তাহলে আপনি এতদিন কি পাচ্ছিলেন? পূর্ব দিকের আলো পাচ্ছিলেন, বাতাস পাচ্ছিলেন, কিন্তু খুব কাছাকাছি বাসা নির্মাণ করার কারণে আপনার আলো বাতাস আসতে ব্যাহত হবে, আপনার বসবাসে কি অসুবিধা হবে। তো যেন এত কাছে না আসে, এতদিন আপনি আলো বাতাস ভোগ করছেন, তাহলে আপনার খুব কাছাকাছি এসে বাসা করা যাবে না। এটা একটা বিষয়। এটা হচ্ছে ইতিবাচক সুখাধিকার, মানে আমি আলো বাতাস চাই।
আরেকটা যদি বলি, আপনি এক জায়গায় বসবাস বসবাস করছেন দীর্ঘদিন, হঠাৎ সেখানে একটা খুব কাছাকাছি কি করলো, একটা কারখানা করলো। কারখানা করার কারণে অনেক বিকট শব্দ হয়, সেখানে পানি দূষিত হয়, বায়ু দূষিত হয়। তো এগুলো আপনি চান না। তো এটা হচ্ছে নেতিবাচক, তার মানে ইনজাংশন দিয়ে সেটা বন্ধ করতে পারবেন, কারণ 20 বছর ধরে শান্তপূর্ণভাবে বিকট শব্দ ছাড়া, পানি দূষণ ছাড়া, বায়ু দূষণ ছাড়া বসবাস করছেন, হঠাৎ এগুলো শুরু হলো। তাহলে এটাকে নেগেটিভ বা নেতিবাচক ইজমেন্ট বলা হয়। আমি খারাপ কিছু চাই না, আবার ভালো কিছু চাই, ইতিবাচকটা চাই, নেতিবাচকটা চাই না, দুইটাই কি ইজমেন্ট রাইট। এই মোকদ্দমা দায়েরের অব্যবহৃত পূর্ববর্তী 2 বছরের মধ্যে সমাপ্ত একটানা 20 বছর সময়ব্যাপী মালিকের জ্ঞাতসারে, মালিক জানবে যে আমার সম্পত্তি মানুষ যাচ্ছে, আমি ভালো মানুষ, ওই যে কি বলে, হাজী মোহাম্মদ মহসিনের মতন অনেক সম্পত্তি আছে, মানুষ চলাফেরা করুক, সমস্যা কি। কিন্তু অনুমতি ছাড়া চলাফেরা করছে, জানে মালিক, কিন্তু মালিক অনুমতি দেয়নি আপনারা চলাফেরা করেন বিনা বাধায়, এবং কখনো বাধাও দেয়নি মালিক, প্রকাশ্যে। এবং মানুষ চলাফেরা করবে তো প্রকাশ্যে, গোপনে তো আর যাবে না একটা পথ দিয়ে চলাফেরা করলে। ও শান্তিপূর্ণ ভাবে, এবং চলাফেরা করায় যেহেতু কোনো বাধা আসেনি, শান্তিপূর্ণ ভাবে তো চলাফেরা করবে। ভোগকৃত সম্পত্তি সুখাধিকারে পরিণত হবে, অর্থাৎ 20 বছর যদি এভাবে কেউ চলাচল করে, আর 20 বছর পূর্ণ হওয়ার পরে 2 বছরের মধ্যে সময় থাকে, এই যে 2 বছরের কথা বলা আছে না, এই 2 বছর হচ্ছে যার সম্পত্তি, সে 2 বছরের মধ্যে মামলা করে এই সুখাধিকারকে আটকাতে পারবে, অর্থাৎ নিজের সম্পত্তিকে ইজমেন্ট রাইটে পরিণত হওয়াতে আটকাতে পারবে। তাহলে এখানে এই যে 2 বছর, এটা হচ্ছে তামাদির মেয়াদ। কিসের তামাদির মেয়াদ? ইজমেন্ট রাইটটা আটকানোর 2 বছর হচ্ছে মেয়াদ। বাদী যিনি সম্পত্তির মালিক, তিনি মামলা করে ইজমেন্ট রাইটটাকে আটকাতে পারবে। 2 বছর পার হয়ে গেলে তিনি আর মামলা করেও লাভ হবে না, ইজমেন্ট রাইটে পরিণত হয়ে যাবে। আর এই যে টানা 20 বছর, এই টানা 20 বছরটা হচ্ছে এলাকাবাসী যারা পথ ব্যবহার করছে তাদের জন্য 20 বছর ব্যবহার করতে হবে। তাহলে এই 20 বছরটা হচ্ছে ব্যবহারের সময়, আর এই 2 বছরটা হচ্ছে বাদী ইজমেন্ট রাইটটাকে আটকানোর জন্য 2 বছরের মধ্যে মামলা করতে হবে। এটা হচ্ছে তামাদির মেয়াদ। প্রয়োজনে নিজ দিয়ে 2 বছরের নিজ দিয়ে লিখে লিখে ফেলতে পারেন যে সম্পত্তির মালিকের মামলা করার তামাদির মেয়াদ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারের সম্পত্তির ক্ষেত্রে উক্ত 20 বছরের পরিবর্তে একটানা 60 বছর হবে, এই হচ্ছে পার্থক্য। এবার এমসিকিউ চলে আসছিল এই 60 বছর। সুতরাং সুখাধিকার বলতে নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে কোনো ব্যক্তিগত সম্পত্তি 20 বছর অথবা কোনো সরকারি সম্পত্তি 60 বছর ব্যাপী ভোগ দখল করার মাধ্যমে অর্জিত সত্ত্বকে বোঝায়, এটাই কি সুখাধিকার বা এজমেন্ট রাইট। এরপরে আমি এখানে আরো দেওয়ার চেষ্টা করছি ইজমেন্ট রাইট, যদি 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে এতটুকুই এনাফ। কিন্তু যদি 3 বা 4 নম্বরের প্রশ্ন আসে এবং আপনি একটু বেশি লিখতে চান, একটু নিজেকে পণ্ডিত প্রমাণ করতে চান যে আমি একটু অ্যাডভান্স জানি, তাহলে আপনাকে আর একটা আইন যেটা সিলেবাসে নাই, যেমন শামসুজ্জামান ভাই বললেন যে স্যার আমি কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে নিব নাকি প্রতারণার সংজ্ঞা, নিতেই পারেন, ওয়েলকাম, কোনো সমস্যা নেই। তো এখানে ইজমেন্টে যেহেতু খুব বেশি নাই, এবং এটা যদি 5 নম্বরের জন্য চলে আসে, তাহলে আপনি কি করবেন? 5 নম্বরের জন্য চলে আসলে আপনাকে আরেকটা আইনের সহযোগিতা নিতে হবে, ধার করতে হবে। দ্য ইজমেন্ট রাইট অ্যাক্ট 1982, ইজমেন্ট রাইট বলে কিন্তু একটা আইনই আছে। এর 4 ধারার বিধান মতে ইজমেন্ট বা সুখাধিকার বলতে এমন এক সুবিধাভোগী সত্ত্বের অধিকারকে বোঝায় যা দ্বারা কোনো জমির মালিক বা দখলকার তা জমির সুবিধাজনক ভোগের জন্য অপর কোনো ব্যক্তির জমির উপর দিয়ে কিছু করতে বা করা অব্যাহত রাখতে, আগে থেকে করতাম আমি করতেই থাকবো, এই পথ দিয়ে চলতাম আমি চলতেই থাকবো, এখানে বাড়ির মালিক আর কি করতে পারবে না, কোনো প্রাচীর দিতে পারবে না, বাধা সৃষ্টি করতে পারবে না, কোনো কিছু নিবৃত করতে বা নিবৃত অব্যাহত রাখতে পারে। এটাই হচ্ছে ইজমেন্ট রাইট অ্যাক্টের 4 ধারার বক্তব্য। সংক্ষিপ্তভাবে দিয়ে দিয়েছি, আশা করি 5 নম্বরের জন্য আসলে এই ইয়েলো হাইলাইটেড অ্যান্ড গ্রিন হাইলাইটেড অংশ পুরোটাই লেখার চেষ্টা করবেন। খুবই সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, আইনের মূল থিমটাকেই তুলে দেওয়া হয়েছে। এবং আমি নিজস্ব খুব একটা ভাষা ভাষা ইউজ করিনি, অল্প পরিবর্তন করেছি, কারণ অনেকের এটা পড়া আছে, যেমন 26 ধারা পড়া আছে, আমি যদি নিজস্ব ভাষা দিয়ে দিই অনেকের নতুন নতুন মনে হতে পারে। তাই আমার এমসিকিউ নোটে যেমন ভাষা আছে সেটাই রাখার চেষ্টা করেছি, সামান্য পরিবর্তন করে, কারণ এমসিকিউ এর যে আমার নোট সেটা তো তথ্যভিত্তিক নোট, ইনফরমেটিভ নোট, কিন্তু এখানে
সেন্টেন্সের পরিবর্তে ফ্রেজ ইউজ করা হয়েছে, বাক্য পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়নি। যতটুকু তথ্য দরকার ততটুকুই দিয়েছি নোটের ভলিউমটাকে ছোট করার জন্য, সহজে দ্রুত পড়ার জন্য। কিন্তু রিটেনে তো আপনাকে বাক্য পূর্ণ করতে হবে। লিখিত প্রশ্নের উত্তরে যদি আপনি বাক্য পূর্ণ না করেন তাহলে তো হবে না। তবে কিছু কিছু জায়গায় আপনি যখন লিস্ট দিবেন, তালিকা দিবেন, তখন বাক্য পূর্ণ না করলে হবে, কিন্তু সাধারণত যখন আপনি কোনো ঢালাওভাবে লিখবেন আপনাকে অবশ্যই বাক্য পূর্ণ করতে হবে। এখানে দেখেন লাস্টে কি দেওয়া আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে। প্রশ্নবোধক না দিয়ে দাড়ি দিয়ে দিবেন, বোঝাই যাচ্ছে এখানে মিস্টেক হয়েছে, টাইপ মিস্টেক। এরপরে চলে যাব আমরা, ব্যবহার সিদ্ধ বা সুখাধিকার অর্জনের জন্য কোন কোন উপাদানের উপস্থিতি আবশ্যক, তামাদি আইনে কিভাবে এজমেন্টের অধিকার অর্জন করা যায়। তাহলে ব্যবহার সিদ্ধ বা সুখাধিকার অর্জনের জন্য যে যে উপাদানের উপস্থিতি আবশ্যক, আমরা 26 ধারাতে যা যা পড়লাম সেটাকে এবার তালিকা আকারে দিয়ে দিব। তাহলে 26 ধারে কি পড়লাম শর্তগুলো? এক, প্রকাশ্য ও শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে হবে। অনুরূপ ভোগ দখলে অধিকার হিসাবে করতে হবে। আমি অধিকার অনেকদিন ধরে করছি, আমি এটা করবই, আমার অধিকারে পরিণত হয়েছে, অধিকার হিসেবে দাবি করতে হবে। কোন রকম বাধা কিংবা আপত্তি ব্যতীত উক্ত ভোগ দখল করে যেতে হবে। আগে থেকে করতাম আর করেনি, কেউ ঝামেলা করতে আসলে বলবো যে তোমার বাবা তোমার দাদা তো আর বাধা দেয়নি, তোমার দাদা বাবার আমল থেকে এই রাস্তা আমরা ব্যবহার করছি, আর তুমি এসে বাধা দিচ্ছ, হবে না। অনুরূপ ভোগ দখল ইতিবাচক কিংবা নেতিবাচক হলেও চলবে, আমরা অলরেডি পড়েছি। সাধারণ সম্পদের ক্ষেত্রে 20 বছর এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর। তামাদির সময় সমাপ্ত হবার 2 বছর সময়ের মধ্যেই ব্যবহারযোগ্য অধিকার সম্পর্কিত মামলা দায়ের করতে হবে। তাহলে আমরা 6টা পয়েন্ট উপাদানগুলো দিয়ে দিলাম, 2 বা 3 নম্বরের জন্য আসলে পারফেক্ট উত্তর। এটা কিন্তু নতুন প্রশ্ন, এভাবে এর আগে প্রশ্ন আসেনি, আমি দিয়েছি আসতে পারে তাই। এরপরে চলে যাব 28 ধারায়, জবরদখল বা বিরুদ্ধ দখল কি, জবরদখলের উপাদানগুলি কি কি, জবরদখলের ক্ষেত্রে কত সময় লাগে। সংজ্ঞাটা পড়ি। 28 ধারার জবরদখল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারার মূল বক্তব্য হচ্ছে, কোনো আইনগত সত্ত্বের বিরুদ্ধে প্রতিকূল বা বিরুদ্ধ দখলকে জবরদখল বলে। অর্থাৎ যখন কোনো বিবাদীর দখল বাদীর প্রতিকূল হয়, প্রতিকূল হচ্ছে এগেনস্ট, বিরুদ্ধে, তখনই জবরদখলের সৃষ্টি হয়। আমি একটা সম্পত্তির মালিক, আমার প্রতিবেশী আমার সম্পত্তিটা জোর করে দখল করে নিল, তার বাহুবল বেশি, তার ছেলে মেয়ে বেশি, তার ছেলে বেশি, তার মানে লাঠি ধরার মানুষ বেশি। আমি শান্তিপ্রিয় ব্যক্তি যে জোর করে দখল করে নিয়েছে, আমি মনে করছি যে অনুরোধ করছি বারবার, ভাই আমার সম্পত্তি একটু ছেড়ে দেন ছেড়ে দেন, অনুরোধ শোনে না, জোর করে দখল করে আছে। আমি মামলা করছি না, মামলা করলে আবার কি হয়ে যেতে পারে, শত্রুতা হয়ে যেতে পারে, অনেক সময় ভাইয়ে ভাইয়ে হয়ে যেতে পারে এরকম বিষয়। আবার যারা ভূমিদস্যু জোর করে অন্য সম্পত্তি দখল করে নাই, তাদের দ্বারাও এগুলো হয়। তো এরকম ক্ষেত্রে হলে, যে অন্য কোথায় 12 বছরের বেশি সময় ধরে অপরের সম্পত্তি জোরপূর্বক দখলে রাখলে এবং উক্ত দখলের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য সম্পত্তির প্রকৃত মালিক আদালতের শরণাপন্ন না হলে, অর্থাৎ 12 বছরের মধ্যে যদি মামলা না করে, আদালতের শরণাপন্ন হওয়ার অর্থে হচ্ছে সিভিল মামলা করতে হবে, ওই সম্পত্তির উপরে জবর দখলকারী সত্ত্ব অর্জিত হয় এবং তামাদি আইনের ভাষায় একে জবরদখল বলে। বর্তমানে ভূমি সংক্রান্ত যে অপরাধ আইন হয়েছে সেই আইনে, আচ্ছা, আমরা পড়ছি জবরদখল তামাদি আইনের 28 ধারা। তাহলে এবার সংজ্ঞা হয়ে গেল জবরদখলের উপাদানগুলো পড়ি এবার। উপাদানের মধ্যে বলা হচ্ছে যে 28 ধারার সম্পত্তির অধিকারের অবসান কথাটির আলোকে সম্পত্তি জবরদখল বা বিরুদ্ধ দখলের জন্য যে সমস্ত উপাদানের কথা বলা হয়েছে তা নিম্নে আলোচনা করা হলো। এই যে এই মুহূর্তে যে লাইনটা পড়লাম, এটা আপনার নিজের ভাষাতেও নিজের মতো করেও লিখতে পারবেন। এইটা আমরা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ল কলেজ যাই যেখানে পড়েছেন বিগত সালে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ মানে সূচনামূলক একটা বাক্য, সেটা সবাই জানি। এটা নিজের ভাষায় দিয়ে দিবেন, তবে হ্যাঁ, কোন আইনের কত ধারা সেটা উল্লেখ করতেই হবে। উল্লেখ না করলে কি হবে, নম্বর কমে যাবে। আর উল্লেখ করলেন কিন্তু এখানে 28 ধারার পরিবর্তে যদি 29 ধারা দিয়ে দেন,
28 ধারার পরিবর্তে যদি 26 ধারা দিয়ে দেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। অর্থাৎ আপনি যদি 28 ধারা ভুলে যান, যে সঠিক ধারাটা ভুলে গেলে আপনি ধারাটা লিখলেন না, না লিখেই আপনি শুধু আইনের নাম লিখলেন, তাহলেও হবে, কিন্তু নম্বর কম পাবেন। আর যদি ভুল ধারা লিখেন তাহলে নম্বর অনেক কমে যাবে। মনে করেন 5-এর মধ্যে আপনি ধারা না উল্লেখ করলে হয়তোবা 2 পেতেন, আর ধারা উল্লেখ করলেন, ভুল উত্তর দিলেন, তাহলে 5-এর মধ্যে আপনাকে আরো কমিয়ে 1 দিয়ে দিবে। আর সঠিক ধারা লিখে 5-এর মধ্যে বর্ণনামূলক প্রশ্নে 4 পাওয়া সম্ভব। আবার একটু লেখা ভালো হলো, ধারা দেননি, 5-এর মধ্যে 3 পাওয়াও সম্ভব। জবরদখলকারীকে প্রকৃতপক্ষে জমিতে দখলদার থাকতে হবে, অর্থাৎ সেই দখলে আছে, মালিক না। জবরদখলকারী দখলে আছে। জবরদখলকারীর দখল নাই অথচ খতিয়ানে তার নামে দখল লেখা আছে, এরূপ কাগজে দখলের কোনো কাজ হবে না, অর্থাৎ প্রকৃতপক্ষে সে সুযোগ নিতে পারবে না। সম্পত্তির দখল নিরবচ্ছিন্ন, প্রকাশ্য এবং প্রকৃত মালিক সহ অন্যান্য সকলের বিরুদ্ধে হতে হবে। এখানে নিরবিচ্ছিন্ন বলতে 12 বছরের মধ্যে আপনি টানা 10 বছর ভোগ করলেন, মাঝখানে 1 বছর আপনার ভোগ দখলে ছিল না, অন্য কেউ দখল করে নিয়েছে, তারপরে আপনি 1 বছর পরে আবার 2 বছর ভোগ দখল করলেন, তাহলে হবে হবে না, মানে এক টানা হতে হবে 12 বছর। এটাকে বলা হচ্ছে নিরবচ্ছিন্ন, বিরতি ছাড়া। এজন্য এ জাতীয় দখলের অপর নাম হচ্ছে বিরোধ দখল জনিত সত্ত্ব। জবরদখলকারীর সম্পত্তিটি জোরপূর্বক দখলে রাখার ইচ্ছা থাকতে হবে, মানে আমি বাধা সৃষ্টি হলেই ছেড়ে দিব এরকম না, মানে মানসিকভাবে জোর করে দখল করার ইচ্ছাটাও থাকতে হবে। জবরদখল প্রকৃত মালিকের জ্ঞাতসারে হতে হবে, অর্থাৎ প্রকৃত মালিক জানে যে ওই ব্যক্তি আমার সম্পত্তি জোর করে দখলে আছে, তারপরেও মামলা করছে না। আইনসম্মতভাবে প্রথম দখল আরম্ভ হলে পরে জবরদখলকারী মানে জবর দখল দাবি উত্থাপন করা যাবে না। মনে করেন আমি যে ফ্ল্যাটে আছি, এই ফ্ল্যাটটা আমি ভাড়ায় আছি, তো যখন আমি উঠেছিলাম এই ফ্ল্যাটে, তখন আমি তো স্বীকার করে নিয়েছি যে আপনি মালিক, আমি ভাড়াটিয়া, এই ফ্ল্যাট আমি এত টাকা আপনাকে ভাড়া দেবো প্রতি মাসে, এই সুযোগ সুবিধা আপনি দিবেন, এই তো। তাহলে প্রথমত আমি কি করলাম, মালিক হিসেবে মেনে নিলাম এবং আমি দখলে চলে গেলাম। এখন যদি আমি টানা এই ফ্ল্যাটে 12 বছরের বেশি সময় থাকি, তাহলে কি আমি দাবি করতে পারবো যে এটা আমি জবরদখল মূল্যে মালিক হয়ে গেছি? কারণ আমি তো অনুমতি নিয়ে উঠেছি। এই ক্ষেত্রে কিন্তু আবার আরেকটা আইন চলে আসবে, সেটা সাক্ষ্য আইনের কত ধারা, কে বলতে পারবেন? এই যে আইনসম্মতভাবে প্রথম দখল আরম্ভ হলে পরে জবরদখলকারী জবরদখলের দাবি উত্থাপন করতে পারবে না, সাক্ষ্য আইনে কত ধারায় বাধা সৃষ্টি হবে বলেন? স্যার এটা 115 থেকে 117-র ভিতরে এটা বলা হয়েছে। কিন্তু কত একশো ধারা? ষোলোতে 116-তে একদম বাড়ি ভাড়া নিয়ে উল্লেখ করে দিছে, এখানে আবার একজন হ্যাঁ লিখেও দিছে। হ্যাঁ হ্যাঁ, আব্দুল মাজিদ ভাই ধন্যবাদ, 116 ধারায় হবে আপনারা। তাহলে ওখানে কি হয়ে যাবে, বাধা হবে, কারণ আমি আগে স্বীকার করে নিচ্ছি, পরে অস্বীকার করতে পারবো না, তাই না? এখানে দিছে। 15 15 ধারা হবে না, 16 ধারা হবে। পনেরো জি। ধারাও 15 ধারাও সংজ্ঞাতে আসে, কিন্তু 15 থেকে স্পেশালি 17 টোটালটাই ওই বিষয়। ওই বিষয়ে কিন্তু আপনার এখানে বলে দেওয়াই আছে যে মালিক এবং ভাড়াটিয়া, তাহলে 116 ধারায় আসবে। তাহলে এটা হচ্ছে স্টপেলের বিষয়, তাই না? একশো দিছে। ষোলো ধারায় এখানে মালিক এবং দখলকারী বা ভাড়াটিয়ার ইজমেন্টের ক্ষেত্রে, বা ইজমেন্ট রাইট বলি আর জবরদখল বলি, এখানে কিন্তু প্রথমে যদি অনুমতি নিয়ে নিই, তাহলে কিন্তু আর এই রাইটের মধ্যে আসবে না। ইজমেন্ট রাইটও কিন্তু অনুমতি আসলে নষ্ট হয়ে যাবে শর্ত, এবার জবরদখলের ক্ষেত্রেও কিন্তু অনুমতি নিয়ে উঠলে সেটা নষ্ট হয়ে যাবে, জবরদখল হবে না। আচ্ছা, বাদীর সত্য অঙ্গীকারে জবরদখলকারীকে নিজের দাবিতে জমিতে দখলদার থাকতে হবে। এটা আবার ইন্টারেস্টিং বিষয়। যেমন যে জোর করে আছে সে আবার বলবে যে এটা আমি সম্পত্তির মালিক, এই সম্পত্তির মালিক আমি, তাই আমি আছি। কি কারণে মালিক সে বলবে না, যে এই জমি আমি কিনেছি, তোমার দাদার থেকে কিনেছি, বাবার থেকে কিনেছি, অমুকের থেকে কিনেছি।
বলবে এটা আর মালিক আমি, কাগজ দেখতে চাইলে কাগজ দেখাবে না, বা একটা জাল দলিল করে রেখেছে, এরকম হতে পারে। শামসুজ্জামান ভাই লাইনে আসবেন। তাহলে 6 নম্বর পয়েন্ট হচ্ছে এটা আমার সম্পত্তি এই বলে জোর জোর করে থাকতে হবে। বলেন। ওইটাই বলতে আসছিলাম, ব্যাপার হয়ে গেছে। আপনি লোয়ার হ্যান্ড তাহলে কি আপনি, করতে করতে সেটা জানেনি। তাহলে ধরতে পেরেছেন তো যে এটা হচ্ছে স্টপেল হবে, তাই না? স্যার ওটা বলতে গেছিলাম। আচ্ছা, তাহলে আরেকটা আইনের সাথে কানেক্ট করে যদি প্রশ্ন আসে, যেমন আমরা এবার এমসিকিউ কিন্তু এসআর অ্যাক্টের মধ্যে এরকম আসছিল, অন্য আইনের সাথে কানেক্ট করে প্রশ্ন আসছে, আপনারা আশা করি ধরতে পেরেছেন। তো রিটেনেও এরকম কানেক্ট করে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যদি এইভাবে আসে, এই ইজমেন রাইট বা আপনার অ্যাডভার্স পজিশন, অর্থাৎ প্রেসক্রিপশনের সাথে যদি এখানে স্টপেল ঢুকিয়ে দেয়, যে একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে দিল, আশা করি আপনার উত্তর করবেন। আমি দেওয়ার চেষ্টা করব ক্লাস টেস্টে, এবং ফাইনাল টাস্ক নোটে তো এই ধরনের অনেক প্রশ্ন দিয়ে আমি ভরিয়ে দিয়েছি। আপনারা যে ঈদের আগেই পাবেন ফাইনাল টাস্ক নোট। তাহলে ঈদের যে 1 সপ্তাহ হোক 2-3 দিন যে ছুটি রাখবো, 1 সপ্তাহ মেবি ছুটি রাখবো না ঈদের মধ্যে, আহ অল্পই সময় ছুটি রাখবো। তারপরে আপনাদের সাথে পরামর্শক্রমে ছুটি রাখবো, এবং দেখবেন যে এই রুটিনের শেষে তারিখটা উল্লেখ নাই, অর্থাৎ সিপিসি যে ক্লাস টেস্ট, সেটা মেবি ঈদের পরেও হতে পারে, ঈদের আগেও হতে পারে। আপনারা চাইলে ঈদের একদিন আগে যদি পরীক্ষা দিতে চান, আমার সমস্যা নেই। আর যদি বলেন যে স্যার ঈদের পরে পরীক্ষা নেন, তাহলে ঈদের পরে হবে। ওই কারণে তারিখটা আমি লিখে রাখছি ডিক্লার্ড লেটার, পরে ঘোষণা দেওয়া হবে তারিখ। এটা একটা স্মার্ট ডিসিশন, ঠিক আছে না শামসুজ্জামান ভাই? আচ্ছা, এরপরে আমরা চলে যাব, অনেকেই ক্লাসে প্রবেশ করছেন দেরিতে। জবরদখলজনিত কারণেই বেদখল অনুষ্ঠিত হতে হবে, তাহলে যার সম্পত্তি সে তো বেদখল হয়ে যাবে। জবরদখল যদি আমার সম্পত্তি কেউ করে নাই, তাহলে আমি সম্পত্তির মালিক, আমি তো বেদখল হয়ে যাব। তাহলে এখানে যেখানেই জবরদখল সেখানেই বেদখলের বিষয়টা আসবে, তাই এইটাও পয়েন্ট আকারে দিয়েছি যে বেআইনিভাবে দখল অথবা জবরদখল অনুষ্ঠিত না হলে, বেআইনিভাবে দখল বা জবরদখল, যেটাই জবরদখল সেটা কিন্তু বেআইনি দখল, জবরদখল প্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ এটা অবশ্যই বেআইনি ভাবে হতে হবে, আইনি কোনো প্রক্রিয়ায় হলে হবে না। যেমন আমি লিজ নিয়েছি, তারপরে আমি মর্টগেজ নিয়েছি, মর্টগেজ 5 বছরের জন্য নিয়েছি, কিন্তু আমি 6 বছর হয়ে যাচ্ছে তাও ছাড়ছি না, তাহলে কিন্তু এটা হবে না। কারণ আমি শুরুতে কি ছিলাম, আইনসঙ্গত ভাবে দখলে ছিলাম। তাই জবরদখল শুরু থেকে জবরদখল হতে হবে। জবর দখল, দখল বানানটা ঠিক করে নেবেন, হবার সময় হতে 12 বছরের মধ্যে অবশ্যই দখল পুনরুদ্ধারের জন্য বাদীকে মামলা দায়ের করতে হবে, অন্যথায় বিবাদীর সম্পত্তির সত্ত্ব অর্জিত হবে। মানে বিবাদী মানে যে জোর করে দখল করে নিয়ে আসে, সেই কি হয়ে যাবে, সম্পত্তির মালিক বা সত্ত্ববান। কামরুল ভাই অনেকদিন পর, গত ক্লাসে ছিলেন কিনা জানি না, লক্ষ্য করিনি। লাইনে আসবেন ভাই তাড়াতাড়ি, আপনি তো পুরাতন স্টুডেন্ট। কামরুল হাসান, তাড়াতাড়ি লাইনে আসবেন। আচ্ছা, ওনার আসতে দেরি হচ্ছে, আমি প্রসিড করি, সামনের দিকে এগিয়ে যাই। টপিক 6, ড্রাফটিং বা মুসাবিদা। এখানে আদর্শ একটা নমুনা দিয়েছি 5 ধারার, 12 ধারাতে ফাইনাল টাচ নোটে ড্রাফটিং থাকছে। আরো অন্য কোনো আইন থেকে, মানে অন্য কোনো সেকশন থেকে ড্রাফটিং দেওয়া যায় কিনা তা আমাদের আইনের। তো এখানে অবশ্যই ড্রাফটিং 5 ধারাতে এখানে পাচ্ছেন আপনারা সেকশনে, এবং আমি 14 ধারাতে একটা ড্রাফটিং থাকবে আমার ফাইনাল টাচ নোটে, এবং আসতেও পারে আপনাদের ফাইনাল পরীক্ষায়। তো আমি একটা সিচুয়েশন দিয়ে দিয়েছি, সেটার উপরে কি করতে হবে, মুসাবিদা করতে হবে। একটি মোকদ্দমা চূড়ান্ত শুনানির জন্য 6/6/2022 তারিখ দিন ধার্য ছিল। এই তারিখটা পরীক্ষার খাতা, এই প্রশ্নটা যদি আসে, তারিখ নিশ্চয়ই চেঞ্জ হয়ে আপডেট হতে পারে। উক্ত তারিখে পক্ষগণ গড় হাজির থাকায়, পক্ষগণ মানে বাদী বিবাদী উভয় পক্ষই গড় হাজির। গড় হাজির শব্দের অর্থ কি, হাজিরই হয়নি, অনুপস্থিত, অ্যাবসেন্ট। মোকদ্দমাটি খারিজ মূলে ডিসমিস হয়। বাদী খারিজ আদেশ রদরহিত করার জন্য আপনার নিকট আসেন, কিন্তু আপনি দেখেন যে
উক্ত দরখাস্ত দায়ের করার সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। তার মানে 1 মাসের মধ্যে আসতে হতো, 30 দিনের মধ্যে 30 দিন পার হয়ে গেছে। তামাদি আইনের 5 ধারা মোতাবেক মেয়াদ বৃদ্ধি, এটাকে আবার তামাজি মার্জনা, এটাকে আবার বিলম্ব মওকুফ, বিভিন্ন নাম দেওয়া হয়েছে, কন্ডোলেশন অফ ডিলে। এর জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। মুসাবিদা শব্দের অর্থ হচ্ছে ড্রাফট বা রচনা করুন, লিখুন। তাহলে এখানে দরখাস্তর ইংরেজি কি? পিটিশন। পিটিশন লিখতে হবে। পিটিশনে কি থাকে? পিটিশনে সত্য পাঠ থাকে না হলফনামা থাকে? কে বলতে পারবেন? নোট দেখবেন না নিচের দিকে? না দেখে বলেন, পিটিশনে কি থাকে, হলফনামা না সত্য পাঠ? হ্যাঁ, ওবায়দুর রহমান বলেন। সোহাগ ভাই অলরেডি বলে দিয়েছেন, ঠিক আছে, সোহাগ ভাইয়ের উত্তর। হলফনামার আরো একটা ইংরেজি আছে, হলফনামার ইংরেজি এফিডেভিট, ঘোষণাপত্র। আপনারা হলফনামাই লিখবেন, এটা শুনতে সাউন্ডস গুড, শুনতে ভালো লাগে। 6 নং প্রশ্নের উত্তর, বিজ্ঞ যুগ্ম জেলা জজ, প্রথম আদালত, রাজশাহী। আদালতের নামটা আপনারা নিজের মতো দিতে পারবেন। যখন প্রশ্নের মধ্যে আদালতের নাম উল্লেখ করা থাকবে না বা সম্পত্তি কোথায়, সম্পত্তিতে যদি বলে যায় যে চট্টগ্রামের ডাবল মুরিং মৌজার সম্পত্তি, তাহলে আদালতের নাম অবশ্যই কি চট্টগ্রাম দিতে হবে, তাই নয় কি? কারণ সম্পত্তি যেখানে সেখানে মামলা হবে। আর এখানে আদালতের নাম দেওয়ার স্বাধীনতা কখন থাকবে? প্রশ্নের মধ্যে আদালতের নাম উল্লেখ না থাকলে, সম্পত্তি কোথায় অবস্থান সেটা যদি উল্লেখ না থাকে, অর্থাৎ সম্পত্তির তফসিল যদি উল্লেখ না থাকে, আপনি ইচ্ছা মতন তফসিল দিতে পারেন, ইচ্ছা মতো আদালতের নাম দিতে পারেন। এখানে মিস মোকদ্দমা নাম, এখানে এই ধরনের মোকদ্দমাকে মিস মোকদ্দমা বলে। 2025 সানি। এখানে আমি 2025 লিখেছি, নতুন আপডেট করেছি। এখানে দেখেন, এই জায়গায় 22, এটা এটাকে আপনারা কেটে 25 করে ফেলবেন। কারণ এই প্রশ্নের মধ্যে হয়তো বা আপডেট করতে আমি ভুলে গেছি, কিন্তু এখানে ঠিকই আপডেট করা আছে। দেখেন, গত 6/6/2025 তারিখে খারিজকৃত, এখানে 6/6/2025 হবে। তো মূল মোকদ্দমা হচ্ছে 226/2024। এখানে মূল মোকদ্দমা আগের নোট, যারা 24-এর আগের প্রিন্টের নোট নিয়েছেন তারা এখানে মেবি ওই 22 আছে, আপনারা কেটে তারিখগুলো আপডেট করে নেন। তাহলে এখানে আপডেট করতে যদি পারেন তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নে নতুন তারিখ থাকলে আপনি সেই তারিখই ব্যবহার করতে হবে। দরখাস্তকারী বাদী হচ্ছে, আমি নাম ব্যবহার ব্যবহার করেছি, আপনারা ক খ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার যতগুলো ড্রাফটিং, এখানে আমার নিজের মামলার রিয়াল কেস দেওয়া আছে এবং সবগুলো কি মঞ্জুর হয়েছে, তো সবগুলোই মঞ্জুর হয়েছে। আচ্ছা, পলি মোহন্ত আপু, অবশ্যই বুঝিয়ে দেবো, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিপক্ষ বিবাদী মোহাম্মদ মালেক মন্ডল দিং, আমার আগের নোটে 40 দিন ছিল, এই নোটে আমি করে দিয়েছি 50 দিন। কেন আমি তারিখ চেঞ্জ করেছি, তাই 50 দিন হয়ে গেছে। কেন 50 দিন হবে সেটা আমি বোঝাচ্ছি। দেখেন, আমি শেষে চলে যাই, শেষে চলে যাই। এখানে দেখেন যে হলফকারী স্বাক্ষর, হলফকারী স্বাক্ষরের নিচে কি করবেন? ডট ডট দিয়ে রাখবেন, স্বাক্ষর করার দরকার নেই আপনাদের। এখানে ফাঁকা রাখবেন, ডট চিহ্ন দিয়ে ফাঁকা রাখবেন, এবং তারিখ দিয়ে দেবেন 26/7/2025। এই 26/7/2025 তারিখ কেন দিয়েছি আমি? কারণ আমি ধারণা করছি যে আপনাদের লিখিত পরীক্ষা 26/7/2025-এ হবে। তো যেই তারিখে পরীক্ষা হবে সেই তারিখ আপনারা, যেগুলো ড্রাফটিং হবে, ড্রাফটিং এর তারিখ সেই তারিখে দিবেন। তাহলে যদি 26/7/2025 হয়, পলি মোহান্ত অপকে লাইনে ডেকে নিই, এবং সবাই লক্ষ্য করবেন, উনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। পলি আপু লাইনে আসবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আদাব, কেমন আছেন? জি জি, আদাব স্যার, ভালো আছি স্যার, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। এবার দেখেন যে 26/7/2025 যদি আমি এই দরখাস্তটা লিখি, তাহলে 26/7/2025 এবং 6/6/2025, এই দুইটার মধ্যে যদি আমি মাইনাস করি, এস ক্যালকুলেটর যদি ব্যবহার করেন, আপনাদের ফোনে দেখবেন এস ক্যালকুলেটর আছে, তো এই দুইটা তারিখের মাঝখানে সময় হয় 50 দিন। ঠিক আছে, এবার বুঝতে পারলেন যে 40-কে কেন 50 করেছি? জি স্যার। স্যার তাহলে 50 দিন আমরা কি, মানে একদিন একদিন করে গুণে 50 দিন হবে, তাই না?
এর মধ্যে হ্যাঁ, কোনো ছুটি বা ডেফিনেটলি। না না, এখানে দিন এই বাদ এই দেয়া? এটা এটা কিন্তু আপনার এই তামাদির মেয়াদ গণনা শুধুমাত্র যে ওই কি বলে যেদিন যেদিন কোর্ট চলবে মানে কার্য দিবস, সেটা না, সকল দিবস। শুধু শুধু কার্য দিবস না, তামাদির মেয়াদ গণনা সকল দিবস ধরা হয়, কার্য দিবস শুধু নয়। ঠিক আছে, জি স্যার, আর একটা কোয়েশ্চেন আছে। যদি এক বলেন। মাস বা 30 দিন বলা হয়, তাহলে আমি হুম, যদি মনে করি আজকের ডেটটাই সে ধরলাম, হুম। বা এখানে যেটা বলছেন এক মাস বলতে কি, যেমন 26 তারিখ থেকে শুরু হলো, নেক্সট 26 তারিখে 26 জুন থেকে 26 জুলাই এক মাস ধরা হবে, নাকি 25শে জুলাই এক মাস শেষ হয়ে গেল এরকম, 25শে অগাস্ট 25শে জুলাই, 25 ধরা হবে, অর্থাৎ 26 থেকে 26 হবে না, 25 অগাস্ট ধরা ছাব্বিশ হবে? থেকে 26 থেকে 25 হবে। 25, জি। আগের তাহলে দিনেই কি তো পূর্ণ এখানে আর হবে। একটা বিষয় থেকে যায় যে বলেন। জি, মাস 30 দিন আছে, 31 দিন আছে, এখানে এক মাস বলতে কি আমরা দিন বুঝবো না জাস্ট মাসটাকে বুঝবো? আইনে সিপিসি তে 30 দিন উল্লেখ করা হয়েছে, মাস উল্লেখ করা হয়নি, এটাই ক্লিয়ার করা জি। হয়েছে। তাহলে আমরা 30 দিন ঠিক হিসেবে আছে, এটা গণনা করবো, তাই না? 30 দিন ওকে। হিসেবে গণনা করবেন। এখানে দেখেন, আপনার মূল সময় হচ্ছে 30 দিন, আর আপনি ডিলে করেছেন 20 দিন। যখন ডিলে একদিন হবে, মনে করেন 30 দিনের দিন আসতে পারেননি, একদিন পরে আসছেন, তাহলে আপনার ডিলে হয়েছে কয়দিন? একদিন না? জি, আবারও বলি, 30 দিনের একদিন মধ্যে না, আসতে কারণ হতো। আমার তো 30 দিন সময় ছিল। জি, হ্যাঁ, জি, 30 দিন সময় ছিল, আপনি 30 দিনের দিন আসেননি, একদিন পরে আসছেন, মানে 31তম দিন এসেছেন। ওকে, একদিন আপনার ডিলে হয়ে গেছে, জি, অ্যাকচুয়াল ডিলে একদিন। জি, তাহলে একদিন তামাদি বিলম্বের জন্য প্রার্থনা করলে হবে না, 31 দিনের জন্য বিলম্বে প্রার্থনা করতে হবে তখন, মানে মূল সময়টা অ্যাড হয়ে যাবে। জি। যেমন এখানে মানে রিয়াল ডিলে হচ্ছে 20 দিন, আর 20 দিনের সাথে 30 দিন যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে গণনার পদ্ধতি। ঠিক আছে, ঠিক আছে। সবাইকে আমি জি, বলছি, এটা ক্লিয়ার বুঝতে হলো পারছি। কিনা? কারো যদি ক্লিয়ার না হয় বলবেন। মনে করেন 30 দিনের মধ্যে একটা মামলার আপিল করতে হবে, 30 দিনের মধ্যে না এসে 32 দিনের দিন আসছে, তাহলে 2 দিন অ্যাকচুয়াল ডিলে, কিন্তু 32 দিনই লিখতে হবে। মানে তখন ওই যে আপনাকে 30 দিন সময় দিয়েছিল, ওই সময়টা আপনি নষ্ট করে ফেলেছেন। তাই মানে প্রথম থেকে আজ পর্যন্ত যেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হয়েছিল, ওই দিন থেকেই তখন পুরোটাই সময় শুরু হবে, অর্থাৎ অ্যাকচুয়াল ডিলে এবং তামাদির মেয়াদটা অ্যাড হয়ে টোটাল ডিলেটা কাউন্ট করা হয়। যেমন এখানে আসলে 20 দিন দেরিতে আসছে, কিন্তু এখানে 50 দিনেরই বিলম্ব মকুব চাইতে হবে, কারণ আপনি প্রথম দিনই তো আসতে পারতেন, কেন আপনি 50 দিন পরে আসছেন? তাই আপনাকে 50 দিনেরই বিলম্ব মকুব চাইতে হবে, এটাই নিয়ম। আমি নিজেও ভুল জানতাম, আমি মনে করতাম যে হয়তোবা যে কয়দিন দেরিতে আসছি সেই কয়দিনই, কিন্তু না, 30 দিনের মধ্যে না আসলে যদি আমি 35তম দিনে আসি, 5 দিনের বিলম্ব মকুব চাইলে হবে না, 35 দিনেরই চাইতে হবে, মানে প্রথম থেকে আবার শুরু হবে। এই হচ্ছে মানে দিন গণনার বিষয়। আর এই তারিখের কারণে যারা নতুন নোট আছে তাদের কাছে এই যে 85 আছে, কিন্তু যারা পুরাতন নোট অর্থাৎ 1 বছর আগের প্রিন্ট 24 সালের নোট, তারা এই তারিখগুলো আপডেট করে নেবেন। এই মামলা নাম্বারের এখানে 22 করে দিবেন, এই তারিখটা আপডেট করবেন এবং এখানে 50 দিন করবেন এবং লাস্টে তারিখগুলো আপডেট করে নেবেন, কেটে লিখে নেন। দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে এভাবে শুরু করবেন। এরপরে মামলার ফ্যাক্ট: দরখাস্তকারী বাদী পক্ষ এত নং অপ্র মোকদ্দমাটি এসআর অ্যাক্টের 9 ধারায় বিজ্ঞ আদালতে দায়ের করেন। আমি কোন ধারায় মামলা হয়েছে একটু বর্ণনা দিলাম, এই লাইনটা দেওয়াও জরুরি না, কিন্তু দিলে ভালো। বাদীপক্ষ অত্যন্ত সতর্কতার সাথে মামলাটি পরিচালনা করতে আসছিলেন, এই লাইনটা দেওয়া জরুরি, কারণ আমি সতর্কভাবে মামলা করছিলাম ইওর অনার, এই একটা দিনই ভুল হয়ে গেছে। আর যদি আমি বলি, এ কথাটা দেওয়ার অর্থ যে আমি কি সরল বিশ্বাসে আমার ভুলটা হয়েছে, আমি সতর্ক ব্যক্তি, আমার মামলা পরিচালনায় কি নাই, গাফিলতি নাই। কারণ গাফিলতি থাকলে কিন্তু 5 ধারায় বিলম্ব মওকুফ হয় না। প্রতিটি ধার্য তারিখে হাজিরা প্রদান সহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করতেন কে? বাদীপক্ষ। বিগত 6/6/2025 তারিখ উপরোক্ত মোকদ্দমাটি চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য ছিল, অর্থাৎ পিএইচ এ সাক্ষীর জন্য ছিল। বিজ্ঞ বাদী আদালতে আসার পথে রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার কারণে উক্ত তারিখে বিজ্ঞ আদালতে শুনানির জন্য উপস্থিত হতে পারেননি। বাস্তবে এই মামলায় আমাকে কি করতে হয়েছিল? সে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কয়েকদিন
হাসপাতালে ছিল, সেই কাগজপত্র এই দরখাস্তের সাথে অ্যাটাচ করতে হয়েছিল আদালতকে কনভিন্স করার জন্য। উক্ত তারিখে উভয় পক্ষ গড় হাজির থাকায় দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 3 নিয়ম মতে, এখানে আদেশ অর্ডার 9, নিয়ম মানে রুল 3, বিজ্ঞ আদালত, এখানে নিয়মের আরেকটা বাংলা আছে কি বিধি, নিয়ম বিধি একই জিনিস। বিজ্ঞ আদালতে মোকদ্দমাটি খারিজ আদেশ দ্বারা ডিসমিস করেন। এখানে অনেকেই আজকে একজন প্রশ্ন করেছিলেন ভাই, খুব সুন্দর প্রশ্ন, যে স্যার আদালতের আগে কি লিখবো, মাননীয় লিখবো না বিজ্ঞ লিখবো? তো আদালতের আগে বিজ্ঞও লিখা যাবে, মাননীয় লিখা যাবে। আমি বিজ্ঞ শব্দটা লিখি, মাননীয় কম ইউজ করি। এবং আদালতে হিয়ারিং এর সময় আমি মাননীয় শব্দটা ব্যবহারই করি না, আমি ব্যবহার করি ইওর অনার বা স্যার। এবং অনেকেই দেখি যে প্রতিটা লাইনে 3-4 বার করে স্যার, আগে স্যার, মাঝে স্যার, শেষেও স্যার। আমি সেটাও করি না, আমি শুরুতে একবার স্যার বলি এবং লাস্টে মাস অবলাইজ ইওর অনার বা দ্যাটস অল ইওর অনার এভাবে শেষ করি। আর মাঝখানে খুব একটা সার সার করে মুখে ফেনা তুলে ফেলি না। এটা অনেকেই করেন যে একটা সেন্টেন্স বলতে গিয়ে মাঝখানে সার শব্দটা 5 বার বলেন, এটা দরকার নাই, অহেতুক। এতটা আদালতের প্রতি সম্মান দেখাতে গিয়ে আপনার সেন্টেন্সই যদি নষ্ট করে ফেলেন তাহলে হবে না। তাহলে বিজ্ঞ শব্দটা ব্যবহার করা যাবে, লার্নেড কোর্ট ইংরেজিতে। আর মাননীয় শব্দটাও ব্যবহার করা যাবে। আবারও বলে রাখি, নিম্ন আদালতের ক্ষেত্রে বিজ্ঞ বা মাননীয় আদালত ব্যবহার করা যাবে। হাইকোর্ট এবং আপিল বিভাগের জন্য মহামান্য আদালত ব্যবহার করতে হবে। হাইকোর্টের জন্য বিজ্ঞ আদালত লিখা যাবে না, মহামান্য আদালত লিখতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি। ভাইভাতে প্রশ্ন করে, আমি, এটা কিন্তু ভাইবার ক্লাস হয়ে গেল একটু। ভাইভাতে প্রশ্ন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন। আবার প্রশ্ন করে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি। আসলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নাম সবাই জানে। জিজ্ঞাসা করা কেন করা হয়? জিজ্ঞাসা করার কারণ হচ্ছে আপনি আগে মাননীয় এবং মহামান্য সঠিকভাবে ব্যবহার করতে পারছেন কিনা। মাননীয় এবং মহামান্য শব্দটা ব্যবহার করতে না পারলে প্রশ্নের নম্বর কি ভুল এবং নম্বর দেওয়া হবে না। 25-এ পাস, 50-এর মধ্যে ভাইভাতে। তো এই যে আমি ভাইবার কথা বললাম, সঙ্গে সঙ্গে নোট নিয়ে নেন, এখানেই নোটের মধ্যেই নোট নিয়ে নেন ভাইবা বলে। দরখাস্তকারী বাদী দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে মোকদ্দমার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারেন যে মোকদ্দমাটি খারিজ মূলে ডিসমিস হয়ে গেছে। ডিসমিস মানে খারিজ। তারপরে আমরা এইভাবে বলি, ডিসমিস শব্দটা শুনতে সাউন্ডস গুড, ভালো লাগে। যেহেতু উক্ত খারিজ আদেশের 30 দিনের মধ্যে বাদী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, ফলে খারিজ আদেশ রহিতকরণের দরখাস্ত দাখিলের নির্ধারিত তামাদির মেয়াদ 30 দিন ইতোমধ্যেই অতিবাহিত হয়ে যায়। চিকিৎসাধীন ছিল, বাদী আসেনি। বাদী না আসলে তো আর আইনজীবী নিজে থেকে দরখাস্ত করতে পারবে না, কারণ হলফনামায় সই করবে কে? হলফনামায় তো সই করা লাগবে বাদীকে। এছাড়াও পুরোপুরি সুস্থ হয়ে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার প্রার্থনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আরো 10 দিন বিলম্ব হয়। ফলে অত্র দরখাস্তের মাধ্যমে বাদীপক্ষ খারিজ আদেশটি রহিতকরণের দরখাস্ত দাখিলের জন্য সর্বমোট 50 দিনের বিলম্ব মওকুফের বিনীত প্রার্থনা করছেন। 5 ধারায় বিলম্ব মওকুফ চাইতে হলে প্রতিটা দিনের জন্য আপনাকে কি করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তাই আমি এখানে 30 দিন, 10 দিন, এইভাবে সর্বমোট 50 দিন আমি উল্লেখ করে করে দিয়েছি। এমত অবস্থায় উক্ত 50 দিনের বিলম্ব মওকুফ করা একান্ত আবশ্যক, এই লাইনটা অবশ্যই দিতে হবে। একান্ত আবশ্যক, আবশ্যক না হলে আপনি চাইবেন কেন, আর আদালত দিবেই বা কেন? অন্যথায় দরখাস্তকারী বাদীপক্ষের অধিকার খর্বিত হবে এবং অপূরণীয় ক্ষতি সাধিত হবে। তাহলে আমি এই লাইনটাও দিয়ে দিই, আমার বাস্তবেও এইভাবে আমি লিখি, সিভিল ক্রিমিনাল উভয় মামলায় আবশ্যক এবং ক্ষতি সাধিত হবে, অপূরণীয়। বাদীর চিকিৎসা সংক্রান্ত কাগজাদি না লিখে আপনার দলিল পত্র লিখতে পারেন বা দলিল আদি লিখতে পারেন। ফটোকপি অত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা হয়েছে, যেটা আমি বললাম একটু আগে যে আমি আসলে দিয়েছিলাম। অন্যান্য হেতুবাদ, হেতুবাদ বলতে কারণ বা গ্রাউন্ডস, শুনানির সময় মৌখিকভাবে উপস্থাপন করা হবে। তার মানে এখানে আমি একটা কি রাখলাম, ওপেন রাখলাম আমার দরখাস্তটা, যে আরো অনেক কিছু আসতে পারে বলার সময়। আদালত জিজ্ঞাসা করলো, সেটার প্রতি উত্তর দিলাম, সেটা একটা গ্রাউন্ড হয়ে গেল, ওরাল গ্রাউন্ড। অতএব উপরোক্ত বিষয় বিবেচনা পূর্বক ন্যায় বিচারের স্বার্থে, এটা আমার দরখাস্ত লেখার একটা সংক্ষিপ্ত পদ্ধতি, যে
উপরোক্ত বিষয়াদি বিবেচনা পূর্বক এবং ন্যায় বিচারের স্বার্থে। এই পয়েন্ট দুইটা আমি রাখবোই। উক্ত এখানে 40 দিনের বিলম্ব, এখানে 40 দিন কেটে আপনার 50 দিন করে ফেলেন, কারণ আগের ভাষাটা এখানে থেকে গেছে, এই কারেকশনটা আর হয়ে ওঠেনি আর দ্রুত এডিট করার কারণে। উক্ত 40 দিনের বিলম্ব মওকুফ করে মিস কেসটি গ্রহণ করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। তাহলে এখানে আপনারা পড়তে গেলে বুঝতে পারবেন, যেহেতু আমি চাচ্ছি উপরে 50 দিন, এখানে ভুল করে 40 দিন হয়েছে, এটা নেক্সট রিভিশন প্রিন্টে ঠিক হয়ে যাবে। হাদিকুজ্জামান ভাই বলছিলেন যে এখানে 30-10-40 দিন, এখানে দেখেন যে এখানে 26-7-25 এই দুইটা তারিখের মাঝখানে সময় হচ্ছে 50 দিন হয়, এই কারণে এইভাবে করা হয়েছে। এরপরে হলফনামা। হলফনামা সবাই বলছিলেন পিটিশনে হলফনামা দিতে হয় আর আরজিতে সত্যপাঠ। তো হলফনামাটা হবে যিনি হলফ করছেন, বাদী হলফ করছেন, তাই আমি মোসাম্মদ সানোয়ারা বেগম, বাদীর নাম ঠিকানা সব ডিটেলস দেওয়া আছে এখানে। তারপর এই লাইনটা শপথপূর্বক বা হলফপূর্বক এই মর্মে ঘোষণা করিতেছি যে, বা করছি যে, করিতেছি যে লিখবেন না। আমার মূল যে দরখাস্ত আদালতে জমা দিয়েছি সেটাতে সাধু ভাষায় ছিল, কিন্তু এখানে চলিত ভাষা দেওয়া হয়েছে, আপনাদের জন্য চলিত করে দিয়েছি। কোনো জায়গায় যদি ভুলক্রমে সাধু দু একটা পয়েন্ট, মানে দু একটা শব্দ থেকে যে আপনারা কেটে সেটা চলিত করে ফেলবেন। আপনি পরীক্ষার খাতায় সাধু ব্যবহার করবেন না, চলিত ভাষা ব্যবহার করবেন। আমি অত্র মামলার বাদী ও দরখাস্তকারী, অত্র হলফনামা সমাধান করতে আমার আইনগত কোনো বাধা নেই। দরখাস্তে বর্ণিত বিষয়ে আমি বিস্তারিত জানি। তারপরে এখানে আমার বিশ্বাস ও অবগতি মতে দরখাস্তের যাবতীয় বর্ণনা সত্য ও সঠিক জেনে, আর সাধু ভাষায় কি হবে, জানিয়া, তো জেনে আদালতের হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে অত্র হলফনামায় নিজ নাম স্বাক্ষর করলাম। হলফনামা নিজ আইনজীবীর উপস্থিতিতে, এই যে হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার স্বাক্ষর ও সিল এখানে আছে, এই মানে সেরেস্তাই আপনাকে কি করতে হবে, হলফ করতে হবে, সেরেস্তাদার এখানে থাকে। হলফকারী আমার পরিচিত, এটা অ্যাডভোকেট বলছেন। তিনি আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলে আমি তাকে শনাক্ত করলাম। তার মানে উপস্থিতি দুইজনেরই দরকার, সেরেস্তাদার বাম পাশে এবং ডান পাশে অ্যাডভোকেট। তা অ্যাডভোকেটের স্বাক্ষর উপরে ডট ডট দিয়ে রাখলাম, জজ কোর্ট রাজশাহী, তারিখ দিলাম, অ্যাডভোকেটের সিল। আর এই পাশে অদ্য তারিখ 26/7/2025, অ্যাডভান্স তারিখ দিয়ে দিয়েছি, ধারণা করছে এই তারিখে পরীক্ষা হবে। এই তারিখে পরীক্ষা হলে খুব চমৎকার ভাবে আমরা কোর্সটা কমপ্লিট করতে পারবো। আর সময় 11টা, এই যে এই সময়টা সবসময় আপনারা 11টা রাখার চেষ্টা করবেন। বাস্তবে 10টা থেকে 12টার মধ্যে হলফনামা কমপ্লিট হতে হয়, 12টার পরে হলফনামা নেওয়া হয় না। এত ঘটিকায় হলফকারী আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলেন, দিয়ে এখানে সিল দিয়ে দিবে, এই পাশে অ্যাডভোকেটের সিল। তো এই যে হলফনামা পড়ে দিলাম, আমার যে ফাইনাল টাচ নোট, সেখানে হলফনামা জাস্ট একটা ড্রাফটিং এ হলফনামা থাকবে, আর অন্যান্য সবগুলো ড্রাফটিং এ হলফনামা ডিটেলস থাকবে না। জাস্ট এই যে হলফনামা, আমি পিং করে দিচ্ছি, জাস্ট হলফনামা শব্দটা থাকবে, কিন্তু নিচে হলফনামায় কি কি থাকে এই কন্টেন্ট থাকবে না। তাহলে নোটটা ছোট হয়ে গেল, আপনার পড়তে হলো না। আর একই জিনিস বারবার আমাকে কেন দিতে হবে? আপনি হলফনামার ফরম্যাটটা এখান থেকে শিখে গেলেন, ফাইনাল টাচে একটা শুধু ড্রাফটিং ও হলফনামা দিয়ে দিব, আর বাদ বাকি সবগুলোতে কি দেবো, জাস্ট হলফনামা শব্দটা দিয়ে দিব, আর নিচের কথা একটুকু থাকবে না। তাহলে আমার পেজ সংখ্যা কম লাগবে। আচ্ছা, দুঃখিত, নেটওয়ার্ক ইস্যুর কারণে সামান্য লাইন কেটে গিয়েছিল আমার। আবার আশা করি সবকিছু ঠিক হয়েছে। যারা হাত উত্তোলন করেছেন, আচ্ছা পলি মোহন্ত আপু, বলবেন যে সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, সবকিছু ঠিক আছে, শোনা যাচ্ছে, শোনা, অসুবিধা নেই। কয়েক সেকেন্ডের ইস্যু হয়েছিল, তাই তো? জি জি, কয়েক আচ্ছা, সেকেন্ড। স্যার একটা কোয়েশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে, শিওর। এটা আপনি বলেছিলেন কিন্তু আমি ভুলে গেছি, যে অপ্রো, এটার ইলাবোরেশনটা কি হয় স্যার? অপ্র হচ্ছে অন্য প্রকার। ও, জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অন্য প্রকার, আর ইংলিশে হচ্ছে ওসি। ওসি হচ্ছে আদার কেস। জি, আল্লাহ হাফেজ, ওকে। ঠিক আছে। তো এই যে হলফনামা যেটা বলছি, তাহলে আপনাদের ফরম্যাট ভালো হবে না যে প্রতিটাতে আমি ডিটেল হলফনামা দিচ্ছি? দরকার আছে জাস্ট হলফনামা শব্দটা দিয়ে দিলাম, আর সত্যপাঠ একটা দিব। একটা ফরম্যাট জেনে গেলেন, যেখানে যেখানে সত্যপাঠ সেখানে সত্যপাঠ শব্দটা শুধু লিখবো, ডিটেলস লিখবো না। ঠিক আছে না? হুম, জি জি স্যার, এটা খুব ভালো হয়েছে।
হ্যাঁ, এটা ফাইনাল টাচ নোটে এইভাবে আসবে। আজকের ক্লাস এখানে শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। স্টিফেন হকিংস সবাই চিনি, ওনার একটা বক্তব্য দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ আপনাদের মোটিভেশনটা দেওয়ার জন্য। হাউএভার ডিফিকাল্ট লাইফ মে সিম, আপনার জীবন যতই কঠিন মনে হচ্ছে, অনেকের এখন মনে হচ্ছে যে পরীক্ষায় কি হবে আমার, ভয় পাচ্ছেন, দেয়ার ইজ অলওয়েজ সামথিং ইউ ক্যান ডু অ্যান্ড সাকসিড দ্যাট, মানে কিছু না কিছু পথ একটা আপনার চলে আসবে যেটা আপনাকে কি করবে, সাকসেস করাবে। আমার উসিলাই হোক, নিজে পড়া হোক, অন্য কোথাও যেভাবে হোক না কেন আপনার পথ চলে আসবে। কিন্তু এই এই যে ওয়ে, এই ওয়েটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আপনাকে কিছু একটা করতে হবে। যেমন আজকে 2-3 জন ভাই ভর্তি হলেন, ওনারা চেষ্টা করছেন। চেষ্টা, আমার কাছে ভর্তি হয়ে এই যে 2 ঘন্টার মতো ক্লাসে থাকবেন, শুনলেও তো অনেক কিছু শেখা যায়, এবং শুনতে শুনতে পড়াশোনার মধ্যে প্রবেশ করা যায়। আপনার চেষ্টাটা করতে হবে। আপনার অনেকে আছে 2বার ফেল করেছেন, থার্ড টাইম চেষ্টা করবেন এবার রিটেন। তাহলে তাদের কি, তারা একটা স্টেপ নিয়েছেন, আমার কাছে ভর্তি হয়েছেন বা অন্য কারো কাছে ভর্তি হয়েছেন। আবার অনেকে আছেন যারা ইউটিউব ভিডিও দেখছেন আমার, তাদেরকে বলবো যে আপনারা একাধিকবার পরীক্ষা দেন, নিজেরা চেষ্টা করেন কিন্তু হয় না, বা কোনো কোথাও কোচিং এ পড়েন কিন্তু হয় না, আমার কাছে পড়ছেন সফল হচ্ছেন না, আমাকে চেঞ্জ করেন আরেক জায়গায় পড়েন। কিংবা আরো অন্য কোথাও পড়ছেন, সেখানে হচ্ছে না, সেখানে চেঞ্জ করে আরেক জায়গায় যান, অথবা আমার কাছে আসেন। আপনি ইউটিউবে ভিডিও দেখছেন বা কারোর কাছ থেকে শুনছেন, তো টিচার অনেক ভালো, আপনার সাথে ম্যাচ নাও করতে পারে, শুট নাও করতে পারে। এখানে প্রবলেম হচ্ছে টিচার শুট করতে না পারে বা ম্যাটেরিয়াল আপনার শুট করতে না পারে। আবার কি হতে পারে, আপনি এমন একটা কোচিং সেন্টারে ভর্তি হলেন যেখানে 3,000 স্টুডেন্টকে একসঙ্গে লাইভ ক্লাসে পড়ানো হয়। আমি কিন্তু ম্যাক্সিমাম এখানে আমার লাইভ ক্লাসে এখন উপস্থিত আছে 35 জন, স্টুডেন্ট সংখ্যা 70-এর মতন, রিটেন 70+80-র মতন হয়ে গেছে। কিন্তু আমি, যারা প্রশ্ন করে সবাইকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। আবার আমি হোয়াটসঅ্যাপে সব সময় অ্যাক্টিভ থাকি। এখন আমি 24 ঘন্টা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকছি। আমি রাত্রে যখন ঘুমাই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকে, জাস্ট সাইলেন্ট করা থাকে। কারো মেসেজ আসলে আমি যখনই দেখবো আমি রিপ্লাই দিই। আপনারা টেক্সট মেসেজ দিবেন, ছবি তুলে দিবেন, ভয়েস মেসেজ দিবেন না, ভিডিও দিবেন না মেসেজ, তাহলে আমার সেটা অডিও শুনতে সময় লাগবে। কারণ অডিও শোনার জন্য কোর্টের মধ্যে বসে অডিও শুনতে পারবো না। এই যে যেমন অনেকে মেসেজ দিচ্ছে, ফোন আমি হাতে নিয়ে এখনই দেখে আমি রিপ্লাই করে দিতে পারছি। তো টেক্সট মেসেজ দিবেন, ছবি তুলে পাঠাবেন, কাগজে লিখে ছবি তুলে পাঠাবেন, নোটের কোথাও প্রবলেম আছে সেটাও ছবি তুলে পাঠাবেন, এবং আমার থেকে হেল্প চাইবেন, আমি এনি টাইম হেল্প করব। 1 ঘন্টা 2 ঘন্টা রিপ্লাই দিতে দেরি হবে, কিন্তু আপনি রিপ্লাই পাবেন। কিন্তু যদি আপনি 500 জন, 600 জন, 1,000 জন, 2,000 জন স্টুডেন্ট আছে এরকম কোচিং সেন্টারে ভর্তি হন, সেক্ষেত্রে আপনার সেখানে কাজ হবে, তাদের লেকচার থেকে যদি কাভার হয়। কিন্তু আপনার প্রশ্নের উত্তর মেবি সব জায়গায় পাবেন না। আমার নোট যারা নিয়েছেন শুধুমাত্র এবং ইউটিউব ভিডিও দেখছেন, তারা মেসেজ করলেও কিন্তু আমি উত্তর দিই, আমার একটা দায়বদ্ধতা থেকে। আমি রেসপন্সিবল এরকম যে আমি চেষ্টা করে যাওয়া যতদিন পারছি। আমি আগামী ব্যাচেই কি করব, আমার ম্যান পাওয়ার বৃদ্ধি করে ফেলে তখন এই রিপ্লাই দেওয়ার কাজে আমার আরো হেল্প হবে আশা করি। তো আর কারো প্রশ্ন আছে? সোহাগ ভাই হাত উত্তোলন করেছেন, মিস্টার সোহাগ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন স্যার অনেকদিন পরে? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। স্যার এই যে দরখাস্ত মুসাবিতাতে আহ, আপনি যে স্যার তারিখ অনুযায়ী 50 দিন পাচ্ছি। 6 নম্বর প্যারাতে এখানে বলা হয়েছে যেহেতু উক্ত খারিজ আদেশে 30 দিনের মধ্যে বাদী চিকিৎসা অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল, এবং আরেকটা দেখাইছে যে বিলম্ব যে 10 দিন ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আরো 10 দিন গেল। আমরা সেখানে 40 দিন পাচ্ছি, মানে 8-10টা দিনের মানে আচ্ছা, এখানে বিস্তারিত। এখানে এই যে 30 কে কেটে 40 করেন, না হলে 10 কে কেটে 20 করেন, তাহলে তো হয়ে গেল। মানে জি জি এটা জি। দ্রুত এডিট করতে যে এটা হয়েছে এই শেষের, এটা রিভিশন প্রিন্ট আমি আজকে রাত্রে করে ফেলবো। মানে এডিট করে আমি নেক্সট প্রিন্টে এটা চলে আসবে, এবং এই জি, নেক্সট ঠিক ক্লাসগুলো আছে থেকে এই প্রবলেম গুলো স্যার। হবে সবার না। তো একই রকম, সবারটা একই রকম হবে তো সেক্ষেত্রে আমরা 30-কে 40 করব নাকি 10-কে 20 করব? আপনি যেটা না বলবেন ভাই, আমরা সবাই সেটা করবো। এটা আপনারা আগের যে ফরম্যাট ছিল, আচ্ছা। আগের যে ফরম্যাটে 40 দিনের আমি চেয়েছিলাম সেটা লিখলেও হবে, সমস্যা নাই, তাই জি নাকি? বুঝতে পেরেছি। জি কারণ জি। আপনি এখানে তারিখ যেটা উল্লেখ থাকবে প্রশ্নে, তারিখ এই অনুযায়ী তারিখের সময় সাথে মিল থাকলে হবে। তারিখ অনুসারে আপনি 30-এর বেশি দিন,
32 দিন, 31 দিন, 32 দিন থেকে শুরু করে আপনি যতদিন চাইবেন। ইটস ইউর লাইফ, মানে কি বলে এটাকে, স্বাধীনতা আপনার। আপনার মানে এখানে আমার উপরে ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নাই তারিখগুলোর ক্ষেত্রে, কারণ ঠিক প্রশ্ন আছে, যে ধন্যবাদ স্যার। এই তারিখ দিয়েই হবে তা তো নয়। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। মানে দ্রুত এইটা এডিট করার কারণে এই এই ধরনের ছোট ছোট ভুল হয়ে আছে। তো এটা আপনারা বুঝতে পারবেন, ক্যালকুলেশনের সমস্যা নেই। এবং আমার যখন এটা নেক্সট রিভিশন প্রিন্ট হয়ে যাবে, তখন এই সমস্যাগুলো আর থাকবে না। এটা আমার তারিখ পরিবর্তন করাই উচিত হয়নি, আগেরটায় থাকাই ঠিক ছিল, কিন্তু জি, আগেরটাই আপডেট ঠিক করতে ছিল যে স্যার। ভুলটা হয়েছে, আপডেট করতে যে ভুল হয়েছে। আপনাদের আপডেট করার দরকার নাই, কিন্তু আপডেট করলে এই যে একটু যে আলোচনা হলো, এটাতে কিন্তু আপনাদের জ্ঞানটা অন্তত বৃদ্ধি পেল, তাই নাকি? জি স্যার। জি স্যার, অবশ্যই। মানে কিভাবে আপনার তারিখগুলো সেট হবে এটা বুঝতে পারলেন। এবং ভেতরে আপনার হিসাব মিলছে না, যেমন হাদিকুজ্জামান স্বপন ভাই, উনিও এটা দিয়েছেন চ্যাট অপশনে গিয়ে। আপনাকে ধন্যবাদ ভাই।